ধরে টান দিচ্ছিল সিয়াম। বারবার ওন্না ঠিক করে মাথা নিচু করে হেঁটে গেছে তিথি। কেউ কিছু বলছে না তাদের। সিয়াম তার বন্ধুদের সাথে রোজই বিভিন্ন উপায়ে মেয়েদের রিপ্রেজিং করে। এই শহরের মানুষগুলো সামনে ঘটে যাওয়া অপরাধ দেখে মজা লুটবে, প্রতিবাদী হয়ে উঠবে না কখনোই। তারা তখনই জ্বলে উঠবে যখন নিজের সাথে অন্যায় অবিচার হবে। তখন চিৎকার দিয়ে বলবে এ শহরের মানুষগুলো বড্ড বেঈমান, স্বার্থপর। তখন সে ভুলে যাবে নিজের চোখের সামনে ঘটে যাওয়া সহস্র অপরাধ। এটাই তো এ শহরের নিয়ম। কম্পেয়ার করে চলছে এ সমাজ। তিথি কান্না করতে করতে ভার্সিটির গেট দিয়ে ঢুকছে। বেখেয়ালে মাথা নিচু করে, এমনটা রোজ হয় না ওর। সানা এগিয়ে আসছে তিথির দিকে। এই কি হয়েছে তোর, কান্না করছিস কেন? রাস্তায় রাস্তায় কথা বলতে পারছিল না তিথি, বেঁধে যাচ্ছিল ওখানেই। রাস্তায় কি হয়েছে বল। আবার বলল সাইমা। মন্ত্রী ছেলে সিয়াম আমার ওড়না ধরে টান দিচ্ছিল। বলেই কান্না করে দেয় তিথি। সাইমা তিথিকে সান্ত্বনা দিতে গিয়ে ওকে বুকে টেনে নেয়। দেখ বোন, ওদের মতো পশুদের কাজ তো এটাই। ওদের মা বোনদের সাথেও এমন করে ওরা। তুই কাঁদিস না, সব ঠিক হয়ে যাবে। নাক মুখ লাল হয়ে গেছে কাঁদতে কাঁদতে। টিস্যু দিয়ে মুছতে মুছতে বলল তিথি। আমি ভার্সিটি চেঞ্জ করব, এমন বখাটে ছেলেদের মাঝে থাকতে পারবো না। ভার্সিটি চেঞ্জ করবি কেন পাগল? আমি থাকতে পারবো না এদের মাঝে। আরে শোন, তুই এদের ভয়ে ভার্সিটি চেঞ্জ করবি? যেখানে যাবি সেখানে যদি এর থেকেও বড় ভকাটে থাকে তখন কি করবি? তখনও কি সেই ভার্সিটি চেঞ্জ করবি? সাইমার কথা শুনে চুপ হয়ে যায় তিথি, কিছু বলছে না। সাইমাও কিছু বলছে না, চুপ করে বসে আছে দুজন ক্যাম্পাসের এক কোণে। সময় আজ মন খারাপের। মেহেদি, মেয়েটাকে কিন্তু জোস লাগছে। কোন মেয়েটা মামু? লাল ব্লাউজের সাথে কালো শাড়ি পরা মেয়েটা। গাড়ির সামনে থেকে লাফিয়ে ওঠে মেহেদি। তুই কি পাগল হইছিস? এ কে জানিস তুই? যদি শুনতে পায় না, শেষ ভাই ভার্সিটি জীবন। বলেই লুকোচ্ছিল মেহেদি। আদি বোকার মতো হা করে তাকিয়ে আছে মেহেদির হাবভাব দেখে। মনে হচ্ছে কোনো প্রেসিডেন্টের মেয়ে। আমিও আদি, দেখি কি আছে এই মেয়েটার মাঝে। বলে গাড়ির সামনে থেকে লাফিয়ে নেমে পড়াস শাড়ি পরা মেয়েটার সামনে গিয়ে দাঁড়ায়। এই যে মিস কিউটি, আমি আদি। বলেই হাত বাড়ায় তার দিকে। সে চুপটি করে দাঁড়িয়ে আছে, তাকিয়ে আছে আদির চেহারার দিকে। আদি নিজের হাতটা সরিয়ে আবার বলল, এই যে মিস কিউটি, আপনি নিজেও মনে হয় জানেন না আপনি কতটা হটস। বলার সাথে সাথে আদির দু পায়ের মাঝে ব্যথা অনুভব করে। চেপে বসে পড়ে আদি। নিঃশ্বাস আটকে আসছিল, পুরো শরীর থমকে গেছে। তখন মেয়েটা বলল, হট জিনিসের থেকে সবসময় দূরত্ব বজায় রেখে চলতে হয়, না জানি কখন হাত পুড়ে যায়। ধন্যবাদ ভাইয়া আপনার প্রশংসার জন্য। বলেই চলে যায় মেয়েটি। মেহেদি আদির সামনে এসে পেট ধরে হাসতে পারছে না, মাটিতে গড়াগড়ি করে হাসতে চাইছে আদির অবস্থা দেখে। ভাই রাখ তোর হাসি। বলেই চুপ হয়ে যায় আদি। নেহারিকা, সবাই নেহা বলেই ডাকে তাকে। 6 মাস দেশে বাইরে ছিল, তাই তোর কাছে অপরিচিত। বেশ ডেঞ্জারাস মাল ভাই, সাবধানে থাকিস। বলেই মেহেদি আদির হাত ধরে টেনে তোলে। আদি মনে মনে বলে, সাবধানে চলবো, মানে এর সামনেও আসবো না আর। স্যার, আমার দেশলাই পাচ্ছি না। বলেই লাফিয়ে ওঠে সামনের সিটে বসে থাকা ছেলেটা। পাগলের মতো বাবরি চুল, খোঁচা খোঁচা দাড়ি, শরীরের কোনো রকম শার্ট প্যান্ট আছে, দেখতে পাগলের মতো লাগছে। এই, তোমাকে ভার্সিটি আসতে বলে কে শুনি? রেগে গিয়ে বলে, স্যার। স্যার, আমার দেশলাই সিগারেট খেতে হবে, প্রচুর ধরেছে স্যার, দেশলাই হবে। ক্লাসরুম থেকে বেরিয়ে যায় স্যার। এত অসম্মান একজন শিক্ষককে করলে তার ইগোতে বাঁধে। ক্লাসরুমে সবাই ছেলেটার দিকে তাকিয়ে আছে। প্রায় মাস হলো এখানে আসার। প্রতিদিন প্রতি ক্লাসে প্রথম সারির যে কোনো একটা চেয়ার দখল করে ঘুমিয়ে থাকতো। একটা ক্লাস মিস দেয়নি, কিন্তু এমন একটা ছেলে প্রাইভেট ভার্সিটিতে পড়তে আসছে ভাবা যায় না। দেখলে ভিখারি মনে হয় সবার। অধ্যক্ষ জনাব জুবায়ের কবিরের রুমে দাঁড়িয়ে মাহফুজ স্যার। একটু আগেই অপমানিত হয়ে ক্লাসরুম ছেড়ে চলে আসছিল সে। পাশে বসা সেই পাগল ছেলেটি। তোমার অপরাধের কি শাস্তি হতে পারে তুমি কি জানো? ভার্সিটি থেকে বহিষ্কার, এতটুকুই। তো এখন কি করবে ভাবছো তুমি? আমার বাবাকে জিজ্ঞেস করেন না, আমাকে রাখছেন কেন? ও মাই গড! রাগে কটমট করে উঠছে প্রিন্সিপাল স্যার। মাথা ঠান্ডা করে বলছে, স্যারের কাছে ক্ষমা চাও। এরপর যদি এরকম বেয়াদবি করছো তাহলে। প্রিন্সিপাল স্যারের কথা শেষ না হতেই ছেলেটি সরি স্যার বলে উঠে গেল চেয়ার থেকে।
আসছি স্যার। বিদায় নিয়ে চলে গেল ছেলেটি। এরকম বেয়াদব ছেলে দ্বিতীয় আরেকটি দেখেনি তারা। প্রিন্সিপাল স্যার মাহবুব স্যারকে বলল, আমাদের একটা প্রাইভেট ভার্সিটি, যার বাবার ক্ষমতার টাকা আছে তাদের একটু সুযোগ দিতে হয়। আপনি তো একজন অধ্যাপক, আপনি না হয় একটু বুঝিয়ে বলুন। দেখুন স্যার, ছেলেটা এমন নয়, ওর বাবা আমার কাছের বন্ধু বলে সব বলছি। পিতার মতন পরেও তো একজন শিক্ষক, তার কি আর রাখার আপনি নয়? একটু দেখেন চেষ্টা করে ছেলেটাকে গুছিয়ে ঠিক করতে পারেন কি না। জি স্যার। বলে মাহবুব স্যারও বেরিয়ে আসতে চাইলো রুম থেকে। পেছন থেকে জনাব জুবায়ের কবির বলল, যদি আপনি ওর মাঝে সামান্য পরিবর্তন করতে পারেন, তাহলে ওর বাবার পক্ষ থেকে সামান্য উপহার হিসাবে একটা ফ্ল্যাট, বাসা আর একটা ছোট্ট BMW ব্র্যান্ডের গাড়ি পাবেন। মাহবুব স্যার থমকে যায় তার কথা শুনে। ছেলেটা মাঝে এমন কি আছে? লম্বা চুল, এলোমেলো হয়ে আছে তার চেহারা, মুখের ওপর দাড়ি গোফে ভরে আছে। কতদিন যে সে চেহারায় শেভ করা হয় না তা অজানা। শহীদ মিনারের পাশে দাঁড়িয়ে সিগারেটের শেষ টান দিয়ে ফিল্টারটা পায়ে পিষে আসছিল ক্লাসে। এমন এক ছেলে, সে তার দিকে যেই মেয়ে দূরের কথা, ছেলেরাও ঠিকমতো তাকায় না। সামনেই নিহারিকা বান্ধবীদের সাথে আড্ডা দিচ্ছে। অদ্ভুত, সে ছেলেটার সাথে ধাক্কা লেগে ওর হাতের মোবাইল নিচে পড়ে যায়। ও হ্যালো, অন্ধ নাকি? চিৎকারের সাথে বলল নিহারিকা। ছেলেটা শুনেও না শোনার মতো করে হেঁটে যাচ্ছে। সামনে পথ আটকায় সিয়াম। সিয়ামের হাতে জ্বলন্ত সিগারেট, পেছনে তাকে সাপোর্ট করা ছেলেপুলে। সিয়াম বলল, নাম কি রে তোর? কোন ইয়ার? চুপ হয়ে আছে ছেলেটা। বারবার জিজ্ঞেস করে এখন বুকে ধাক্কা দিয়ে বলল সিয়াম। কি রে, তোর কথা কানে যাচ্ছে না? বলেই একটা থাপ্পড় দেয় ওর গালে। চোখ বুজে যায় ছেলেটার। রক্ত লাল হয়ে টুকটুকে হয়ে জমা হয়েছে ছেলেটার চোখে। চুলের আড়ালে সে চোখ লুকিয়ে গেছে। দাঁতে দাঁত চেপে বলল, রাফসান, রাফসান ইসলাম নাম আমার, BBA 3rd ইয়ার সেমিস্টার। সিনিয়রদের সম্মান দিতে জানিস না বোধ হয়। নিহারিকার কাছে ক্ষমা চা, নয়তো। বলেই আরো একটা থাপ্পড় মারে ওর গালে। নিহারিকা এর মধ্যে রাফসানের পিছে এসে দাঁড়ায়। মাথা ঘুরিয়েই নিহারিকা চিকন ঠোঁটে ওর নিকোটিনের পুড়ে যাওয়ার ঠোঁট এক করে ফেলে। চোখ বড় পরে হয়ে যায় নিহারিকার স্তব্ধ সিয়াম বাহিনী। রাফসানের পিঠ বরাবর সিয়ামের আঘাত সামলাতে না পেরে সামনে এগিয়ে যায় রাফসান। নিহারিকা তখনও রাফসানের কালো ঠোঁটে আবদ্ধ। নিহারিকার পিঠ ঠেকে যায় দেয়ালে। দু হাতে সমস্ত শক্তি দিয়ে ধাক্কা দিয়ে রাফসানকে সরিয়ে নিজের ঠোঁট মুছে নেয় রুমাল দিয়ে। সিয়াম বাহিনী ঝাঁপিয়ে পড়ে রাফসানের ওপর। যে যেখানে থেকে পারছে আঘাত করছে রাফসানের দেহে। কিছুক্ষণ আঘাত করে তারা চলে যায় সেখান থেকে। ঠোঁট ফেটে রক্ত বের হচ্ছে রাফসানের। ডান হাত দিয়ে ঠোঁটের কোনায় ঝরে যাওয়া রক্তটুকু মুছে তাকায় সামনের দিকে। অনেকেই তাকিয়ে আছে ওর দিকে। পাগলের মতো ছেলেটা। পাবলিক সার্কাস দেখে যেমন করে ঠিক তেমন করে তাকিয়ে আছে। মাথা চুলকাতে চুলকাতে পকেটে হাত দিয়ে দেখে সিগারেট আছে কি নেই। নেই একটাও। মাথায় সিগারেটের নেশা চেপেছে। মেহেদি আর আদি বসে বসে সিগারেট টানছে ভবন এরিয়ার বাইরে। রাফসানের চোখ এড়ায় না সেটা। বসা থেকে উঠে দাঁড়িয়ে যায় তাদের কাছে। ভাই সিগারেট হবে একটা? কথাটা বলে মাথা চুলকাচ্ছে রাফসান। আদি নেপাচাকা খেয়ে তাকিয়ে আছে ছেলেটার দিকে। এর আগে কখনো দেখেনি তারা। আদি মনে হয় ভাবে জুনিয়র হবে, তাই জিজ্ঞেস করে, কত সেমেন্টার? ভাই 3য় সেমিস্টারে। স্বস্তির নিঃশ্বাস ফেলে আদি। সেম ব্যাচ, মনে হয় অন্য ডিপার্টমেন্টের। তা আগে কখনো দেখিনি যে এই ক্যাম্পাসে। মাসখানেক হলো এসেছি ক্যাম্পাসে। হেই, আমি মেহেদি আর ও আদি, সেম বেস। বলেই হাত বাড়িয়ে দেয় মেহেদি। ভদ্রভাবে রাফসানও তার হাত বাড়িয়ে দিয়ে বলে, আমি রাফসান। বলেই পাশে বসে তাদের। সিগারেট দে একটা। এবার মেহেদি স্তব্ধ হয়ে যায়। মাত্র দেখা হলো আর এখনই তুই তোকারি করছে। তুমি তো ভাই আজব জিনিস। একটু আগেই তো সিয়ামের হাতে উত্তম মাধ্যম খেয়ে আসলে, আর এখন এমন স্বাভাবিক কেমন করে? মেহেদি কথাটা বলে পকেট থেকে ডার্বি ব্র্যান্ডের একটা সিগারেট বের করে দেয়। রাফসান কোনো কথা না বলে আগুন জ্বালায় সেটাতে। স্বাদ নেই, কেমন যেন ভ্যাবসা ভ্যাবসা লাগে, কিন্তু কিচ্ছু বলল না রাফসান। আপাতত এইটুকু দিয়েই চালাতে হবে। কোনো ক্লাস নেই আজ। ক্লাস থাকলেও হয়তো ক্লাসরুমের টেবিলের সাথে মাথা ঠেকিয়ে ঘুম ছাড়া আর কিছুই হতো না রাফসানের। ভার্সিটির প্রধান গেট দিয়ে বেরিয়ে হাঁটতে শুরু করে সে। পেছন থেকে কারো ডাক শুনে সেদিকে তাকায় রাফসান। মাহফুজ স্যার। এই রাফসান, দাঁড়াও। জি স্যার। কোথায় যাচ্ছ? বাসায় স্যার। গাড়ি নেই তোমার? আছে স্যার। তাহলে হেঁটে যাচ্ছ কেন? সৃষ্টিকর্তা আমাদের শরীরে দুটো পা দিয়েছে, যা দামি গাড়িতে চড়ার
চাইতে বেশ আরামদায়ক, আমি তা দিয়েই চলাচল করি। কষ্ট হয় না তোমার? স্মৃতিতে ডুবে যাওয়া নৌকার মাঝি আমি স্যার, কষ্ট কি জিনিস জানি না আজও। এত গম্ভীর কেন তুমি? হি হা হা হা। হেসেই থমকে যায় রাফসান। চোখের কোণে ছলছলে জল জমেছে। মাহফুজ স্যার বুঝতে পারে তার জীবনের অধিকাংশ কষ্টেই অতিবাহিত হয়েছে। মাহফুজ স্যার বললেন, সিগারেট খাবে? মাথা নিচু করে আছে রাফসান। বখাটে হলেও স্যার মানুষদের সামনে সিগারেট খাওয়া ঠিক হবে না। তখনকার কথা মনে হতেই আরও লজ্জাবোধ করছে সে। স্যারের সাথে বেয়াদবি করা ঠিক হয়নি। মাথা তুলে রাফসান বলল, সরি স্যার, ক্লাসরুমের ঘটনার জন্য আমি তখন অন্য স্থানে ছিলাম। ইটস ওকে ইয়াং ম্যান, এ সময় একটু আধটু হয়। সিগারেট নিতে পারো বন্ধু হিসেবে। এখন ক্লাসে কিংবা ভার্সিটির ভেতরে নেই যে স্যার ডাকবে, বন্ধু ভাবতে পারো। মাহবুব স্যারের কথা শেষ না হতেই তার হাতে সিগারেটটা টান দিয়ে নিয়েই বলে, আরে ইয়ার কি যে বলবো, এমন পরিস্থিতিতে আছি বলার বাইরে। সিগারেটের ধোয়া আর কাজ হয় না, কাজে লাগবো, পারবি এনে দিতে? বলেই রাফসান মাহবুব স্যারের কাঁধে হাত রাখে। ভয়ে হাঁটু কাঁপতে শুরু করে মাহবুব স্যারের। ছেলেটা নিশ্চয় পাগল হয়েছে। মনে মনে বলেই রাফসানের হাতটা সরিয়ে পিছনে ফিরে এক দৌড় খেয়ে দেখে মাহবুব স্যারকে। রাফসান হাসছে মন খুলে। সামান্য এতটুকুতেই ভয় পালিয়েছে স্যার, অথচ আমার সাথে বন্ধুত্ব করতে এসেছিল। বাসায় এসে নিজের ময়লা কাপড়গুলো খুলে আয়নার সামনে দাঁড়ায় সে। বুকের উপর একটা বুলেটের আঘাত, ধারালো তরোয়ারের আঘাতে বুকের বাঁ পাশটায় এক গভীর ক্ষত। সাদা শার্টের আড়াল করে মুহূর্তেই সেই ক্ষত। বাবরি চুলগুলো এলোমেলো হয়ে আছে, দাড়ি গোফ জট বেঁধেছে প্রায়। ফ্যানের বাতাসে কাজ হয় না, ছাদে চলে যায় সে। উত্তপ্ত রোদের মাঝে শীতল বাতাসে শুয়ে থাকে সেখানে। উত্তপ্ত ছাদের ঝলসানো গরম পিঠের চামড়া পুড়িয়ে ফেলেছে, তাতে তার কিছুই মনে হচ্ছে না। এটা তো রোজকার কাজ, অভ্যাসে পরিণত হয়েছে। বস, রাফুর কোনো খোঁজ মেলেনি আজও। এদিকে ব্ল্যাক ড্রাগন তাদের প্রধান অস্ত্রটাকে হারিয়ে বেসামাল হয়ে উঠেছে ক্রমশই। চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে পড়ে আবির। নাইট বাজারের প্রধান গ্যাংস্টার গত 17 বছর ধরে ব্ল্যাক ড্রাগনকে মুছে ফেলার স্বপ্ন দেখে, কিন্তু স্বপ্ন যে স্বপ্নেই থেকে যায় সেটা তাদেরকে কে বুঝাবে? সিগারেটে টান দিয়ে আবির বলল, যে করে হোক আমার রাফুর দেহ থেকে আলাদা মুন্ডু যায়, যে নিতে পারবি তাকে পুরো একটা শহর দিয়ে দেব। কিন্তু বস, আমাদের মাঝে যে রাফুকে সামনাসামনি দেখতেছে তাকে আর জীবিত পাওয়া যায়নি। আমরা চিনব কিভাবে সে রাফু? গম্ভীর প্রশ্ন। আবির ভাবনায় ডুবে যায়। হঠাৎ করে পাশ থেকে আলিফ বলে, বস, যেহেতু আমরা কেউ রাফুকে চিনিই না, কিন্তু ওদের গায়ের মেম্বারকে তো চিনি। মূল গায়ের না ঢুকে শহরের মাঝে লুকানো সদস্যদের নিযুক্ত করেই তো বের করতে পারি। সবচেয়ে ভালো হবে মেয়ে সদস্যদের নিযুক্ত করলে কাজটা সহজ হবে বলে মনে হয় আমার। অগ্নি দৃষ্টিতে তাকায় আবির আলিফের দিকে। মাথা নিচু করে ফেলে সে। আবির বলে, ভালো আইডিয়া। তোরা আলিফের বলা কাজ অনুযায়ী সন্ধান শুরু করে দেয়। দেখি বেটা রাফু কতদিন গর্তে লুকিয়ে থাকে। রাত তখন 12টা। জিন্স আর টি শার্ট পরে বাইক চালাচ্ছিল সাইমা। খোপায় বাঁধা চুলগুলো ঘাড়ের এক পাশ হয়ে আছে, অন্য পাশে ছোট করে একটা কালো ড্রাগনের ছবি। সমস্ত দেহের আকর্ষণই ওই ড্রাগন। তার পথ আটকায় গোটা 10কে ছেলে, বেস্ট সিরিয়াস কিলার সবগুলো। বাইক থামিয়ে ওদের সামনে দাঁড়ায় সাইমা। সামনে থাকা ছেলেদের মধ্যে একজন বলে উঠল, মেউ দা ব্ল্যাক টাইগারের সিক্রেট এজেন্ট। চমকে উঠে সাইমা। তার সিক্রেট নাম কি করে জানলো তারা? পেছন ফিরে দৌড়ে পালানোর জায়গা নেই, ঘেরাও করে ফেলেছে তারা। তবুও সে পালানোর চেষ্টা করে, বৃথা হয়ে পড়ে আছে পিচ ডালা রাস্তায়। গাল ফেটে রক্ত ঝরছে, ঠোঁটের পাশ বেয়ে বয়ে চলেছে রক্তের স্রোত। হেলমেটটা পরে আছে রাস্তার এক পাশে। এমন সময় ওদের মধ্যে দুজন ওর হাত ধরে আছে আর একজন বুকে কাপড় টেনে ছিঁড়ে ফেলার চেষ্টা করছে। হঠাৎ থমকে যায় সময়। মিওর বুকের ওপর ধরা হাত দুটো দেহ থেকে আলাদা হয়ে গেছে। কাটা হাত দুটো পড়ে আছে মিওর শরীরের ওপর। 10 জন সিরিয়াল কিলার তাকিয়ে আছে সামনে। তলোয়ার হাতে দাঁড়িয়ে আছে এক মধ্যবয়স্ক যুবক। লাল রক্তে ভেজা সে তলোয়ার। মিও হাসছে, রক্তে মেখে গেছে ওর সমস্ত মুখ। হাত দিয়ে পরিষ্কার করেই বলল, তোদের বাপ এসে গেছে। বলেই আবারও পৈশাচিক হাসি হাসছে সে।
আলিফ ওর মুখ বরাবর একটা লাথি মেরে দাঁড়ায় রাফুর সামনে। কালো রেইনকোট শরীরে জড়ানো, তার বড় বড় চুলের মাঝে কালো কাপড়ে বাঁধা তার মুখ। দমকা হাওয়ায় জড়িয়ে গেছে এ শহর। সামনে 10 জন সিরিয়াল কিলার, একাই সামনে দাঁড়িয়ে রাফু। নিস্তব্ধতা ছেয়ে যেতেই ঘোর অন্ধকার নেমে আসে। যতক্ষণে সে অন্ধকার পরিষ্কার হয়ে আসছে ততক্ষণেই সামনে 2 ফুট স্তূপ কাটা লাশের উপর দাঁড়িয়ে রাফু, হাতে আলিফের কাটা মাথা। মিউ নিজের ঠোঁট মুছে বসে রাফুলের সামনে। এক হাঁটু পিচ ঢালা রাস্তায়, অন্য হাঁটুতে ভর করে মাথা নিচু করে আছে। হঠাৎ করেই রাফু মিউর চুল ধরে টেনে তুলেই পাশের দেয়াল ঠেকিয়ে তরোয়ারটা ওর বুকে আধা ইঞ্চি ঠেকিয়ে রাফু বলল, ওরা কারা ছিল? রাফুর চোখে অগ্নিদাহ জ্বলছে। বুকের ব্যথায় কাতর মিউ। মিউ আজ পর্যন্ত রাফুর চেহারা দেখেনি, শুধু নামমাত্রই শুনেছে। রাফু এক আতঙ্ক। হঠাৎ সে আতঙ্কের মৃত্যু হয়। দৈহিক মৃত্যু নয়, মানসিক মৃত্যু। কেন বা কিসের জন্য তা অজানা সবার কাছে, কিন্তু কাউকে খুঁজছে সে। কাদের কথা বলছেন? চোখের জল গড়িয়ে পড়ছে মিউর। রাফু আবার বলল, সেদিন রাতে কারা ছিল? আপনি কি বলছেন বস? আমি কিছু বুঝতে পারছি না। সেদিন রাতে আমার ভালোবাসার উপরে কে বা কারা হামলা করেছে? আমি জানি না বস। আমি জানি, তারা ব্ল্যাক ড্রাগনের লোক। আমি তাদের ফাইটিং টেকনিক দেখেই বুঝতে পারি ওরা ড্রাগনের লোক কেউ। কিন্তু কে বা কারা আমার উপর অচেতন অবস্থায় হামলা করেছে, তাদের মাঝে একজনের হাতে কাটা অংশও রয়েছে আমার কাছে, যেখানে ব্ল্যাক ড্রাগনের ট্যাটু লাগানো। বিশ্বাস করেন বস, আমি জানি না তারা কারা। এ নিয়ে দলের ভিতর কথাও হয় না। ভিতরে কেউ এটা ধামাচাপা দিতে চাচ্ছে। বস, রিফাতের অ্যাক্সিডেন্টে এক হাত কাটা পড়েছে, সে খবর চলছে দলের ভিতর খুব গোপনে। রিফাত কোথায় এখন? জানি না বস। রাফু তরোয়ার মিউর বুক থেকে সরিয়ে আনে। রক্তের স্রোত বয়ে চলে মিউর বুকে, ক্ষত শরীরে বসে পড়ে সেখানেই। রাফু ধোঁয়ার মতো মিশে যায় শহরের বুকে। সকাল তখন 10টা। সকল পত্রিকার হেডলাইন, আগন্তুক এই শহরের মৃত্যুর খোঁজ। লাশের পাহাড় রাতের অন্ধকারে। আবিরের টেবিলের উপর খবরের কাগজ পড়ে আছে। আলিফ সহ আরো 10 জন সিরিয়াল কিলারের লাশের ছবি স্পষ্ট। নির্মমভাবে হত্যা করা হয়েছে তাদের। অন্তু মাথা উঁচু করে বলল, বস, আলিফ তো কাল ড্রাগনের একজন এজেন্টের কাছে গিয়েছিল তাকে হত্যা করার জন্য, কিন্তু অন্তুকে থামিয়ে আবুল বলল, ওদের মৃত্যু কি কোনো পুলিশের হাতে হয়েছে? না বস। তাহলে কি ওই এজেন্টের হাতে? মনে হয় না বস। একটা মেয়ে হয়ে 10 জন বেস্ট কিলারদের সাথে পেরে ওঠার কথা না। তাহলে কাজটা রাফুরই হবে। আলিফ মরে গেছে ঠিকই, কিন্তু মরার আগে আমাদের অর্ধেক কাজ করে দিয়ে গেছে। রাফু এই শহরেই আছে, কোথাও খাপটি মেরে। উত্তরা থানায় লাশগুলো রিপোর্ট করা হয়। বেশ ক্রিটিক্যাল কেস মনে হচ্ছে। ক্রিমিনাল কোনো কুলু ছেড়ে যায়নি এখানে। সব কয়টি লাশের থেকে দেহের অংশ বিশেষ আলাদা আলাদা করে ফেলা হয়েছে। খুনি কোনো মামুলি একজন নয়, কয়েকজন হতে পারে, কিন্তু কেন এমন হয়েছে? কোনো গ্যাংওয়ার নয় তো? তাহলে তো বেশ বড় সমস্যা। চিন্তায় মগ্ন সাব ইন্সপেক্টর হুমায়ুন কবির। কেসটা ঘেটে দেখতে হবে। পার্সোনাল বাইকটা নিয়ে বাহির হয় ঘটনাস্থলে। শহরের মাঝামাঝি জায়গায় ঘটনাটি ঘটেছে। ঘটনাস্থলটি পুলিশের নজরদারিতে আছে। চারপাশে কেউ আসতে যেতে পারছে না। হুমায়ুন স্যার সেখানে পৌঁছে ঘটনাস্থল খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। চারপাশে শুধু রক্তের ছাপ। একটু দূরেই এটিএম বুথ। সিসি ক্যামেরা ধারা বুথের চারপাশে নজরদারি করা হয়। সেখান থেকে কিছু পাওয়া যেতে পারে। হুমায়ুন কবির রাতের ভিডিও ফুটেজ সংগ্রহ করে থানায় ফেরে। গোয়েন্দা বিভাগের সাথে মিটিং করে ভিডিও ফুটেজটা প্লে করে। সম্পূর্ণ ফুটেজে মিউর চেহারা অস্পষ্ট দেখা যায়নি। রাফুর চেহারায় কালো কাপড়ে বাঁধা। কিন্তু আলিফের সাথে থাকা সিরিয়াল কিলারদের অনেকেই চিনতে পেরেছে। তারা বলে উঠল, এরা তো টপ সিরিয়াল কিলারদের মধ্যে আছে। ক্রিমিনাল রেকর্ডে তাদের অনেক ফাইলে ধুলো জমে গেছে প্রমাণের অভাবে। হুমায়ুন কবির ভাবনায় ভেসে যায় প্রশ্ন তুলে। এরা যদি টপ সিরিয়াল কিলারদের মধ্যে থাকে, তাহলে এদের যে একাই খুন করেছে তার লেভেল কতটুকু? চিন্তার বিষয়। যে করেই হোক এই কিলারকে বের করতেই হবে। প্রথমে মেয়েটাকে খুঁজতে হবে, কি বলেছে তার কাছে। এলোমেলো চুলে রাফসান প্রবেশ করে ভার্সিটির প্রধান গেট থেকে। সিয়াম তার বন্ধুরা ক্যাম্পাসের এক পাশে বসে এক মেয়েকে র্যাগিং করছে। ওড়না নিয়ে নিচ্ছে তার, নাচতে বলছে একটা বাজে গানে। মেয়েটাও মনে হয় তত সুবিধার নয়, ওই টাইপেরই মেয়ে।
চোখে কোনো ভয় নেই, নেই লজ্জা। তাদের ইশারায় নাচছে। মাথা নিচু করে কেটে পড়ে সেখান থেকে। হাতে একটা বই নিয়ে রাফসানের পাশে এসে দাঁড়ায় মাহফুজ স্যার। হ্যালো ইয়াংম্যান, হ্যালো। কেমন আছো তুমি? বিষাদে জর্জরিত। তাই বিষাদের কারণটা কি জানতে পারি? স্যার, আপনার মেয়েকে আমার সাথে বিয়ে দিবেন কি? ইম্পসিবল। তাহলে এত পার্সোনাল প্রশ্নের উত্তর জানতে চেয়ে লাভ নেই। তুমি তো দেখছি। স্যারের কথা মুখ থেকে টেনে নিয়ে রাফু বলল, থাক স্যার, প্রশংসা করতে হবে না। ইডিয়েট। জন্মগত স্যার। অসভ্য। স্যার, রক্তে মিশে আছে। দাঁতের দাঁত কটমটিয়ে চলে গেল মাহফুজ স্যার। রাফসান কাঁধে ঝুলানো ব্যাগ থেকে একটা রেড বুল নামক ড্রিঙ্ক বের করে পান করতে শুরু করে। পেছন থেকে তিথি রাফসানের কাঁধে হাত রেখে বলে, ভাইয়া, আমার বান্ধবী সাইমাকে দেখেছেন কোথাও? বলেই তিথি তার মোবাইলে সাইমার একটা ছবি তুলে ধরে ওর সামনে। আহ, মেয়েটার কি ফিগার, মাইরি মনে হচ্ছে। বলেই তিথির হাত থেকে মোবাইলটা কেড়ে নেয় সিয়াম। রাফসানের পিছু নিয়ে আসছিল সিয়াম। তিথির মোবাইলে সাইমার ছবি দেখে মন্তব্যটা করে সে। ভাই, কাজটা ঠিক হচ্ছে না। নিচু স্বরে কথাটা বললে রাফসান। সিয়াম চাইছিল রাফসান কিছু বলুক, ঠিক তখনই সিয়াম রাফসানের সাথে কলার ধরে বলল, আমি যাই করি তাতে তোর কি বে? বলেই ধাক্কা দিচ্ছে রাফসানকে। ভাই, আপনার ঘরেও তো মা বোন আছে, মেয়ে জাতিকে সম্মান দেন ভাই। শালা, তোর কত বড় কলিজা, আমাকে জ্ঞান দিতে আসিস? আমি এখনই এই মুহূর্তে রেপ করব, তাতে তোর বাপের কি বে? কথাটা শেষ হতে না হতেই চোখে ঝাপসা দেখতে শুরু করে সিয়াম। ঠোঁট কেটে গেছে ওর। মুখের কাছে হাত নিতেই সামনের একটা দাঁত হাতে এসে পড়ে। সামনে সিনা টান করে দাঁড়িয়ে আছে রাফসান। বাবরি চুলগুলো পেছনে গুছিয়ে ফেলে রেখেছে। মাটিতে পড়তে পড়তে সিয়াম বলল, তুই আমার গায়ে হাত তুলেছিস? তুই জানিস আমি কে? কি আমার পরিচয়? আমার ভাইকে? কি এমন পরিচয় তোর, শুনি একটু। রাগে তার চোখ লাল হয়ে গেছে। আর যাই হোক, মায়ের জাতিকে নিয়ে কৌতুকটি করা হজম করতে পারে না রাফসান। আমার ভাইকে? দ্য ব্ল্যাক ড্রাগনের নাম শুনেছিস? হ্যাঁ, ইস্যু করে দিবি তুই আমার ভাইয়ের পরিচয় জানতে পারলে। রাফসানের হাঁটু কাঁপতে শুরু করেছে। আমতা আমতা করে বলল সে, আপনারা কি ভাই গ্যাংস্টার? রিফাত। আর কিছু বলল না সিয়াম। সিয়ামের বাহিনী সিয়ামকে তোলে। রাফসানের পেটে দুটো লাথি মারে সিয়াম। আমার উপরে হাত তোলা হয় তাই না? বলেই ওর হাতে দুটো আঘাত করে আয়রন রড দিয়ে। মন তৃপ্তি নিয়ে চলে যায় সিয়াম। এ অত্যাচার হজম করে চলে আসতে চাইছে রাফসান। পিছন থেকে তিথি বলল, কি দরকার ছিল ওদের সাথে ঝামেলায় জড়ানোর? আমি জানতাম না ওর ভাই এত বড় গ্যাংস্টার। এখন জেনেছেন তো? হ্যাঁ। কোন ডিপার্টমেন্টে? ম্যানেজমেন্টে আছি, 3য় সেমিস্টার। আমি তিথি, মার্কেটিং এর সেম ব্যাচ। ওহ, গুড। ভার্সিটিতে নতুন নাকি? এর আগে কখনো দেখিনি যে। হ্যাঁ, মাত্র 1 মাস হলো এসেছি। চলো কোথাও বসি। দুঃখিত, আমার ক্লাস আছে। বলেই চলে যায় রাফসান। আর মনে থাকে সব সময়। কখন কি করে তা নিজেও বুঝতে পারে না। রাফসানের বাবা এই শহরের ওয়ান্টেড ক্রিমিনাল, ব্ল্যাক ড্রাগনের সৃষ্টিকারী। সে এসব থেকে দূরে দূরেই চলেছে। রাফসানের এসব ভালো লাগে না। পিতার মুখ দেখছে না কতদিন হলো। হাসপাতাল থেকে ফোন আসে তিথির কাছে। সাইমা ফোন করেছে। ওই হারামি, কোথায় তুই? আমি তোকে কতবার ফোন করেছি, বন্ধ বলছে। ফোনটা রিসিভ করে কথাগুলো বলল তিথি। নরম কণ্ঠে জবাব দিল সাইমা, দেখ বই, রাতে সামান্য অ্যাক্সিডেন্ট হয়েছিল, ব্যথা পেয়েছি, তাই হাসপাতালে ভর্তি আছি। কোন হাসপাতালে বল, আসছি। সাইমা ঠিকানা বলতেই ফোন রাখে তিথি। দ্রুত চলছে তার কাছে। রাফসানকে আজ অন্যরকম লাগছে। চুলগুলো পেছনে গোছানো, দাড়িতে জট বাঁধার মতোই সোজা হয়ে আছে। কালো ঠোঁট অন্যরকম। মাহফুজ স্যারের ক্লাস আজ। লাস্ট বেঞ্চে বসে আছে রাফসান। মোবাইলে গেম খেলছে। গেমের ডিসকাও শব্দে বিরক্ত হচ্ছে পুরো ক্লাস। বিরক্ত হয়ে মাহফুজ স্যার বলল, এই হ্যালো, ক্লাস ভালো না লাগলে বের হয়ে যাও আমার ক্লাস থেকে। তুই আর তোর বোরিং ক্লাস তুই কর। মনে মনে বলতে বলতেই বের হচ্ছিল রাফসান। কি যেন বুদ্ধি করে বলল, স্যার, আপনার এই বোরিং ক্লাসের চাইতে আদ্রিতা ম্যামের ক্লাস ভাল লাগে। বলেই রাফসান হাঁটা দেয় মাঠের দিকে। পেছনে স্যার বলছিল, এই ছেলে, এই কি বললে তুমি? রাফসান পেছন ফিরে তাকায় না, মুচকি হাসি হাসছে। তার কাছে এগুলো ভালোই লাগে। সময় যাবে এভাবেই। হুমায়ুন কবির সে লাশের পোস্টমর্টেম রিপোর্ট নিয়ে ঘাটছে। কিছু মিলছে না। কিছু তথ্য সংগ্রহ করে তারা জানতে পারে নাইট বাজারের গ্যাংয়ের লোক ছিল মৃত ব্যক্তিরা।
কে মেরেছে তা অজানা, পুলিশ তার কাজ চালিয়ে যাচ্ছে। সাইমা হাসপাতালে বুকের ক্ষত স্থানে চেহারায় ব্যান্ডেজ করে বসে আছে। তিথি পৌঁছাতেই বলল সাইমা। তিথি রাফু তো রিফাতকে পাগলের মতো খুঁজছে। হঠাৎ থমকে যায় তিথি। রাফু নামটা শুনে গ্যাংয়ের হয়ে কাজ করছে বহু বছর হয়ে গেল, কখনো এই চেহারাটা দেখেনি, শুধু শুনেছে এক নজর যার দিকে যায় তার মৃত্যুর ভয় হৃৎপিণ্ডে কম্পন ধরে। তুই আর কি জানিস? গম্ভীর হয়ে কথাটা বলে তিথি। দেখেছিস ওকে? না দেখিনি, অন্ধকার ছিল। রাফু গ্যাং ছাড়েনি, ওকে হত্যা করার চেষ্টা হয়েছিল। কি বলিস এগুলো? হ্যাঁ সত্যি বলছি, রাফু নিজে মুখে সব বলেছে। আমি রিফাতের খোঁজ পেয়েছি হয়তো সাইমা। কি বলিস? হ্যাঁ, যাকে খোঁজার জন্য ভার্সিটি জয়েন করেছি সে শিয়াম ছিল, রিফাতের ছোট ভাই। আজ ভার্সিটিতে এক গ্যাঞ্জামের সময় শিয়াম সত্যিটা বলে ফেলে সবার সামনে। ও শিট, সিয়াম কোথায় আছে এখন? ভার্সিটিতে আছে। চল তাড়াতাড়ি। কোথায় যাব? ভার্সিটি। সিয়ামের উপর বিপদ আসে নিশ্চয়ই। আর তাছাড়া বস বলেছে রিফাতের খোঁজ যেন কেউ কিছুতেই না জানতে পারে, বিশেষ করে রাফু। রাফুর মাথা ঠিক নেই, আধ পাগলা হয়ে ঘুরছে, কখন কি করে বসে কেউ টেরও পাবে না। তাই গতকাল রাতে যখন আমার কাছে জিজ্ঞেস করেছিল তখন মন গড়া ইতিহাস বলে দিয়েছি। কিন্তু রিফাত তো ড্রাগনের বেস্ট কিলার, তাহলে রাফু ওকে মারবে কেন? বললাম না রাফুকে হত্যার চেষ্টা হয়েছিল, আর সেই হয়তো গ্যাংয়ের ভেতরের কেউ। কিন্তু বস এগুলো ধামাচাপা দেওয়ার চেষ্টা কেন করতেছে বুঝতেছি না। ঘাবলা আছে বস, আগে সিয়ামকে রক্ষা করি, তারপর দেখা যাবে। হ্যাঁ চল। বলেই ওরা রওনা হয় ভার্সিটি। এই শহরে মাত্র এই ভার্সিটি ব্ল্যাক ড্রাগনের সকল গুপ্তচরদের ঘনিষ্ঠ স্বজনদের ভর্তি করানো হয় গোপনে। ভার্সিটির ম্যানেজমেন্ট পর্যন্ত এসব টের পায় না। ভার্সিটি পৌঁছে সিয়ামকে পাওয়া যায়নি, তারা খুঁজছে। কেউ বলেছিল হাসপাতালে গেছে, সেখানেও পাওয়া যায়নি ওকে। তবুও সারাদিনে সিয়ামের কোনো খোঁজ মেলেনি। মধ্যরাত তখন পার্টি করে ফিরছে সিয়াম। দুটো বাইক পথ আটকায় সিয়ামের। তিথি আর সাইমা কালো জ্যাকেট গায়ে হেলমেট খুলে নামে তার সামনে। সিয়াম তাকিয়ে আছে ওদের দিকে। ভার্সিটির সবচেয়ে চুপচাপ মেয়ে, দুটো লেডি বাইকার, ভাবতে স্বপ্নের মতো লাগছে ওর কাছে। ধাপ করেই তিথি সিয়ামের বুকে একটা লাথি মেরে চুলগুলো ঠিক করে নিল আর বলল, এটা আমাকে বিরক্ত করার জন্য। মাটিতে পড়ে আছে সিয়াম। সাইমা সিয়ামের হাত মুখ টেপ দিয়ে বেঁধে ফেলে। সিয়াম নিজেকে মুক্ত করার চেষ্টা করছে, পারছে না। তিথি বলল, সাইমা ওকে এখন কোথায় নিয়ে যাবে? বস বলছিল ওকে নিয়ে রেস্ট হাউসে রেখে আসতে। কিন্তু রেস্ট হাউস চট্টগ্রামে। আমরা এখন চট্টগ্রামে আছি। যাওয়ার জন্য সিয়ামকে তুলে সামনে তাকাতেই কাউকে দেখতে পায় তারা। কালো বাইকের উপর কালো হেলমেট পরে বসে আছে কেউ। তিথি আর সাইমা মুহূর্তের মধ্যে কোমরে গুজে রাখা রিভলভার বের করে তাক করে তার দিকে। নিখুঁত নিশানা তাদের। বাইক থেকে নেমে হেলমেট খুলতেই চমকে ওঠে তারা। তিথি বলে ওঠে, রাফসান। সাইমা তিথির দিকে তাকিয়ে আছে। রাফসান বলল, রাফু। থমকে যায় সময়। অবাক চোখে তাকিয়ে আছে ওরা। রাফু আবারও বলল, সিয়ামকে আমার হাতে তুলে দিয়ে কেটে যাও তোমরা, ওকে আমি দেখছি। হঠাৎ বিকট শব্দে হেলে পড়ে রাফসান। রক্তে মেখে গেছে ওর মুখ। সাইমার হাত থেকে ছুটে গেছে সিয়ামের থ্যাতলানো মুখ। মাথা অর্ধেক থেতলিয়ে গেছে M82 স্পাইলের বুলেটের আঘাতে। তিথির হাত পা কাঁপতে শুরু করে। এমন বিভৎস অবস্থা দেখে সাইমা তিথিকে নিয়ে দেয়ালের আড়ালে লুকিয়ে পড়ে। রাফসান পিচ ডালা রাস্তায় শুয়ে আছে, চেহারায় ভীষণের ছাপ। এখন কি হবে? শেষ ভরসাটাও হাত থেকে ফসকে গেল। আমার যে তাকে দেওয়া কথা রাখা মুশকিল হয়ে দাঁড়াচ্ছে ক্রমশই। কি করব এখন আমি? কথাগুলো ভাবছে রাফসান। 1000 মিটার দূরে স্নাইপারের নিশানায় বসে আছে আশিক। সিয়ামের ওপর নিশানাটা একদম পারফেক্ট। এক বুলেটেই সিয়ামের খেল খতম। কানে ব্লুটুথ লাগানো ছিল ওর। কাজ শেষ হতেই বলল আশিক, বস সিয়ামের খেল খতম। গুড। রাফু টের পেয়েছে কি এটা তোর কাজ? না বস, রাফু টের পাবে কিভাবে? স্নাইপার শট ছিল 1000 মিটার থেকে। ও টের পাওয়ার আগে ওখান থেকে নিরাপদ স্থানে চলে যা। তুই জানিস রাফু, টের ফলে তোর কি হবে? মৃত্যুর মুখের থেকেও তোর মৃত্যু হবে না, যন্ত্রণা দিতে দিতে মারবে। জি বস, কিন্তু বস একবার অর্ডার করেন রাফুর খেল খতম করে দিই। আমার নিশানা ওর মাথায় তাক করা। ঘাবড়ে যায় ফোনের ওপাশে থাকা মানুষটি। হিংস্র পশুর মতো চিৎকার করে বলে, তোর মাথা খারাপ? ওর মৃত্যু হলে মনে করেছিস তুই আমি বেঁচে যাব? এক্ষুনি ওখান থেকে বেরিয়ে পড়। আশিক বুঝতে পারেনি কেন এতটা ঘাবড়ে গেছে ওর বস।
নীরম কণ্ঠে উত্তর দিল, জি বস, বেরিয়ে আসছে। বলেই আশিক স্নাইপার গুছিয়ে ওখান থেকে চলে যায়। রাফসান চারদিকে তাকাচ্ছে, কার কাজ হতে পারে তার উপর হামলা করানোর। কিন্তু আর কোনো বুলেট আসছে না তেরে, বুক চিরে বের হচ্ছে না আর কারো। সাইমা দেয়ালের আড় থেকে বেরিয়ে বলল, বস কি হলো এটা? কার সাথে শত্রুতা থাকতে পারে সিয়ামের? তোমার যেমন ওকে নিরাপত্তা দেওয়ার জন্য এসেছো, ঠিক তেমনি অন্য কেউ শিয়ালের মতো ফাঁদ পেতে রেখেছিল। ওদের ধারণা রাফু হেরে গেছে, ভেঙে গেছে রাফুর মনোবল। কিন্তু বস, ওরা কারা? হয়তো রিফাত। কিন্তু রিফাত তো সিয়ামের ভাই, সিয়ামকে কেন মারবে ও? নিজেকে বাঁচাতে মানুষ কত কিছুই না করে, নিজের গর্ভধারিণী মাকেও হত্যা করে মানুষ, আর এ তো তুচ্ছ ভাই। মানুষ এমন। কিন্তু বস, আপনি তো রিফাতের নাগাল থেকে অনেক দূরে চলে গেলেন, শেষ আশাটুকুও হারালেন। যেখানে শেষ দেখো সেখানে শেষ হয় না, শেষ থেকেও কখনো শুরু হয়। বস কি করবেন এখন? তোমরা বাসায় যাও, আমার মিশন আমি নিজেই শেষ করব। বলেই রাফু চলে যাচ্ছিল সেখান থেকে। হঠাৎ হামলা হয় ওদের উপরে। আবিরের দলবল সামনে থেকে ধেয়ে গুলি করতে করতে আসছে। সাইমা তিথি আবারও দেয়ালের পিছে নিজেদের দেহ লুকিয়ে ফেলে। রাফুর ডান কাঁধে একটা বুলেট ছিদ্র করে ঢুকে যায়, লুটিয়ে পড়ে মাটিতে। অন্ধকার ধোঁয়াশা নামে রাফুর চোখে, ঝাপসার চোখে হৃদয়ে লুকানো সে চেহারা ভাসছে। মিমের অস্তিত্ব দাঁড়িয়ে আছে সামনে, চোখ বুঝে আসছিল রাফুর। আবিরের দলবল ঘিরে আছে রাফুকে। তাদের মধ্যে একজন জাকির আবিরের কাছে ফোন করে বলল, বস রাফুর খেলা শেষ, সামনে ঘায়াল অবস্থা পড়ে আছে। চিৎকার করে উঠল আবির। ঘায়েল না, একদম শেষ করে ফেল, একদম শেষ। কথাটা শেষ না হতেই জাকিরের সামনে ওর সাথী দলবল সবার মাথা থেতলিয়ে যাচ্ছে। হইচই বেঁধে গেছে তাদের মধ্যে, লুকানোর জায়গাও খুঁজে পাচ্ছে না। যেখানে যায় সেখান থেকেই বুলেট ছুটে এসে বুক চিরে বের হয়ে যাচ্ছে তাদের। জাকির মাথার উপরে তাকিয়ে দেখে বিল্ডিং এর চারপাশে স্নাইপার হাতে দাঁড়িয়ে আছে আব্দুল্লাহ, মুশফিক, হাসান, রিয়াজ আরো অনেকেই। শো শো করে চারপাশে 4-5টা কালো গাড়ি এসে থামে। জাকির নিজের হাতে অস্ত্র ফেলে দিয়ে হাঁটু গেড়ে বসে পড়ে। হাত দুটো পেছনের ঘাড়ে রেখে রাফু পরে আছে পিচঢালা রাস্তায়। রক্তের স্রোত বয়ে চলেছে সেখানে। দ্রুত দৌড়ে এসে বুকে জড়িয়ে নেয় শহীদ হাসান, রাফুর বাবা, ব্ল্যাক ড্রাগনের লিডার। রক্তে লাল হয়ে গেছে শহীদ হাসানের হাত, থরথর করে কাঁপছে। হারানোর ভয়, প্রিয় কাউকে হারানোর ভয়। ছায়া আচ্ছন্ন সে মায়াটি রাফুকে ডাকছে হাত বাড়িয়ে। নিঃশব্দে চোখ বুঝে যায় তার। সমস্ত অন্ধকার জগতে খবর হয়ে যায় রাফুর মৃত্যুর সংবাদ। কিছু লোক মানছে রাফু মারা গেছে, কিছু লোক বলছে রাফু এমন এক ভয় যা অন্ধকার জগতে কখনোই হারাবে না। হঠাৎ একদিন হাজির হবে অন্ধকারে, শুশু করে দিবে সব। অতি উল্লাস মৃত্যুর পূর্বাভাস আসবে একদিন, প্রায় 7 দিন পর। আয়নার সামনে দাঁড়িয়ে চোখে কাজল দিচ্ছে সাইমা। কালো শাড়ির মাঝে কোমরে উকি দিচ্ছে কালো তিলটা। শ্যামলা দেহে রঙের মেয়েটার চোখে অদ্ভুত এক মায়া, কাজল দিচ্ছে চোখে। পাশের বেডে শুয়ে আছে রাফু। দুজন নার্স দেখাশোনা করছে তাকে। নিরাপত্তার জন্য সাইমা আর তিথির বাসায় রাখছে রাফুকে। ডান কাঁধে বুলেটের আঘাত করায় জ্ঞান হারিয়ে ফেলে তাৎক্ষণিক। মোটামুটি সুস্থ হয়ে আসছে রাফু। জাকিরকে খাইয়ে খাইয়ে শরীরে শক্তি যোগাচ্ছে। পশুটাকে হজম করতে হলেও তাকে একটু মোটা তাজা তো করতে হয়। তেমনি করছে জাকিরের সাথে, না হয় মেরে তৃপ্তি পাবে না রাফু। রাফুর মৃত্যুর সংবাদ শুনে স্তব্ধ হয়ে গেছে পুরো অন্ধকার জগৎ। আবিরের সন্দেহ হচ্ছে ব্ল্যাক ড্রাগনের পদক্ষেপের ওপর। একদম নির্মম ঝড় আসার আগে যেমন নিস্তব্ধতায় ছেয়ে যায়, তেমনি নিস্তব্ধতা ছেয়ে আছে। আতঙ্কিত হয়ে আছে আবির। জাকির ব্ল্যাক ড্রাগনের হাতে বন্দী। কখন তারা কোন দিক থেকে হামলা বলে সে আতঙ্কে খাওয়া দাওয়া প্রায় ছেড়েই দিয়েছে। এমন হলে চলবে না। দলের শীর্ষ নেতাদের মিটিং করে সিদ্ধান্ত নিচ্ছে হামলা করতে হবে ব্ল্যাক ড্রাগনের ওপরে। এই সরে দাঁড়াও তোমরা, আমি দেখছি। বলেই নাচতে সরিয়ে সাইমা হাতে স্যাভলন ভিজানো কাপড় নিয়ে রাফুর শুকানো ক্ষতের উপরে মুছে দিচ্ছে আর বলছে, কেমন লাগছে এখন? দুর্বল লাগছে শরীর, একটু বিশ্রাম নিলে সব ঠিক হয়ে যাবে। সাইমা কথা বলছিল আর মুছে দিচ্ছিল ওর ক্ষত স্থান। চুলগুলো বারবার রাফুর মুখে আসছিল। বিরক্ত হচ্ছে ও বারবার। দরজা ঠেলে রুমে আসছে তিথি। হালকা ফর্সা দেহে টপস আর টাইট গেঞ্জি পরে আসছে। গলার কাছ থেকে হালকা নিচে বুকের ওপরে তিলটার নজর কাড়ে রাফু হা করে তাকিয়ে থাকে ওর দিকে। শুকনো ঠোঁটে কতদিন বৃষ্টি নামেনি সেটা গুনতে চেষ্টা করলো রাফু। আতশোয়া হয়ে রাফু বলল,
তোমাকে সুন্দর মানিয়েছে তিথি। থ্যাংক ইউ বস। যত সব নষ্টামি। বলেই মুখ ভেঙে চলে গেল সাইমা। কথাটা আসতে বললেও রাফির কান পর্যন্ত পৌঁছায়। কিছু বলেনি রাফু। সাইমা চলে যাওয়ার পরে বলল রাফু, কি করছো এখন? কিছু না বস, এই তো আপনার সেবায় নিয়োজিত। আমার সেবা তো নার্স করতেছে। না মানে ওই আর কি দেখাশোনা করি। কোথায় দেখাশোনা করো দেখি? বস কি যে বলেন না, দেখাশোনা কিভাবে করে তা কি দেখানো যায়? কেন দেখানো যাবে না? দেখার এতই যখন শখ, দেখিয়ে দিচ্ছি। বলেই ফিটিং গেঞ্জিটা উপরে উঠিয়ে পেছন থেকে CZ75SP01 মডেলের পিস্তলটা রাফুর দিকে তাক করে। রাফু বলে উঠল, হে CP75 মাই ফেভারিট ওয়ান। ট্রিগার টিপতেই ধাই ধাই করে দুটো শব্দ নিস্তব্ধ চারিদিকে। মুচকি হাসি দিয়ে বলে তিথি, এমন দেখাশোনা করি। তিথির নরম কোমরে হাত দিয়ে বুকের ওপর নিয়ে নেয় রাফু। হাত বাড়িয়ে এলোমেলো চুলগুলো কানের পাশে গুঁজে দিয়ে বলে, এতটা হিংস্রতা কোমলমতি মেয়েদের হাতে মানায় না। হিংস্র কারোর সাথে থাকলে নিজেকে একটু কঠোর বানাতে হয় মিস্টার রাফু। কিভাবে হিংস্র মনে হলো? এত কাছ থেকে দুটো বুলেট শব্দেও চোখের পলক পড়েনি যার, তাকে হিংস্র বলবো না তো কি বলবো? এই বুকে আর কত বুলেটের আঘাত সহ্য করবে বলতে পারো? দুবার মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি। এখন মৃত্যুকে ভয় হয় না যতটা ভয় হয় আপন মানুষগুলোকে হারিয়ে। বলে ক্রান্তি নিঃশ্বাস ফেলে রাফু। গভীর ক্ষত সৃষ্টি যে হৃদয়ে তা বহন করছে কাউকে না জানিয়ে। তিথি মেয়েটার শরীরে ঠিক তার মতোই সুবাস। মুখটা তার কানের পাশে নিয়ে মন ভরে নিঃশ্বাস ভেতরে নিতেই চিরে ওঠে বুকের মাঝে। দু হাত দিয়ে ধাক্কা দিয়ে কিছুটা দূরে সরিয়ে দেয় তিথিকে। বুকটা জ্বলছে রাফুর, দাউ দাউ করে। চোখের কোণে জল জমেছে, নরম ঠোঁট থরথর করে কাঁপছে। মুহূর্তে নিঃশ্বাস আটকে গেছে ভেতরে। দাউ দাউ করে জ্বলছে কিছু, দুক দুক করে শব্দ হচ্ছে ভিতরে। তিথির ঠোঁট রাফুর বিষাক্ত ঠোঁটে একাকার। সমস্ত শরীরে রিল্যাক্স মোডে চলে আসছে আস্তে আস্তে। নিজেকে মুক্ত করে বিছানা ছেড়ে উঠে যায় তিথি। রাফু নিস্তব্ধ। সিগারেট আছে তিথি? না বস। ভাই থেকে আনতে হবে। জি বস। একটা আকিস বিড়ি আর ব্যঞ্জনের প্যাকেট একটা। জি বস। আকিস বিড়ি। অবাক হওয়ার মতো হাঁ করে আছে তিথি। রাফসান বলল, দুনিয়াতে সবকিছুর স্বাদ একটু একটু নিতে হয়, তবে আকিস বিড়ি একটু স্পেশাল, কি জানো? না বস। এটার নেশায় বুক চিড়ে যায়, যা দামি ব্র্যান্ডে পাওয়া যায় না। কিন্তু বস। আমি কোনো কিন্তু খুঁজতে চাই না তিথি, আমার লাগবে এটাই সমাপ্তি। তিথি আর কোনো কথা বলল না, চলে গেছে রাফু রুম থেকে। নার্স দুটোকেও বাহির করে দেয় রাফু। দেহে জড়ানো নীল রঙের একটা কাপড়ের মতো কিছু। তা খুলে দাঁড়ায় আয়নার সামনে। বুকের ডান পাশে বড় একটা ক্ষত। ছুরির আঘাতে সে ক্ষতটার সৃষ্টি। বুলেটের দাগটাও রয়েছে তার পাশে। বুকে হাত রেখে ভাবছে তার কথা। কথা দিয়েছিল দুজন একসাথে ছোট্ট সংসার বাঁধবে। ছোট্ট তুফান এসে তছনছ করে চলে গেছে, নিয়ে গেছে রাত জাগা স্বপ্ন। যে স্বপ্নের প্রতিশোধের আগুন নিয়ে বেঁচে আছে রাফু। নিজের সহযোগীদের খুঁজে বেড়াচ্ছে অন্ধকারে ভয়ানক মৃত্যু নিয়ে। 2 বছর আগে তখন এক বর্ষার সকালে রাফুর সিগারেট শেষ। বাহিরে তুমুল বৃষ্টি, বাসায় ছাতাও নেই। বাহির থেকে কাউকে নিয়ে আসতে বলবে তারও কোনো উপায় নেই। 3/4 প্যান্টের সাথে সাদা একটা গেঞ্জি পরে বাহির হয় বৃষ্টির মাঝেই। দোকানগুলো প্রায় বন্ধ। ঝাঁপ ফেলে রেখে অনেক দোকানগুলোতে টং দোকানে কোণঠাসা মানুষের ভিড়। ভিড় ঠেলে রাফু সিগারেট নিচ্ছিল, ঠিক সে সময় গা ঘেঁষে দাঁড়িয়েছিল মিম। কাকভেজা চুলের দুষ্ট কিছু চুল লেপ্টে আছে গালে। অবাক হয়ে তাকিয়ে আছে রাফু। টুপ টুপ বৃষ্টি বাতাসে থমকে গেছে। চারপাশের মানুষগুলো স্তব্ধ। মিমের গালে লেপ্টে থাকা চুলগুলো হাত দিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করতেই গাল সরিয়ে নেয় মিম। নাক হকচকিয়ে কেমন যেন করলো মিম। অবশ্য গলারই কথা, জানা নেই চেনা নেই, হঠাৎ এমন করা অসহ্যকর। ভয় তখন মিম কিছু বলতে পারেনি। রাফু তখনও হাঁ করে তাকিয়ে আছে মিমের দিকে। দোকানদার মামাকে বলছে, মামা এত সুন্দর জিনিস দোকানে এসো কখন থেকে? মামা কিছুই বুঝতে না পেরে বলল, কোন কি ভাই, মোর দোকানে কোনো জিনিসটা সুন্দর দেখলেন? মামা তুমি তো দেখো না সুন্দর জিনিস তোমার দোকানে, নজর রাখো মামা, এই জিনিস যেন অন্য কারো না হয়। মামার মাথায় কিচ্ছু ঢুকছে না। মামা আবার বলল, কোন জিনিস হান ভাই? তুমি চিনবা না মামা, যার বুঝবার সে বুঝেছে। ও বুঝেছি মামা, মিম আবার কথা কইতাছেন।
রাফুরের প্রথম মিমের নাম শুনছে, ধুপ করে উঠছে ওর মনে। মিম মামার দিকে তাকিয়ে বলে, ওই মামা, তোমাকে কে বলেছে আমার নাম বলতে? যত সব এসব মাস্তান টাস্তান যেন আমার দিকে না তাকায় মামা। বলেই মিম বেরিয়ে গেল দোকানের আড়াল থেকে। বৃষ্টির প্রতিটি ফোঁটা ওকে ছুঁয়ে যাচ্ছে, হিংসে হচ্ছে রাফুর। এলাকার সবাই জানে রাফু ছোটখাটো মাস্তান। পাড়ায় এসে আড্ডাবাজি এটা নিত্যদিনের কাজ। সে সুবাদে তাকে চিনে মিম। রাফুর নামে সে পুরো অন্ধকার জগৎ কাঁপে, সে কথা সবার অজানা। মামা সিগারেটটার টাকা পরে নিও। বলেই রাফু বেরিয়ে পড়ে মিমের পিছে পিছে। বৃষ্টির ঝুমঝুম শব্দ, মেঘের গর্জনে নিস্তব্ধ শহর। এই যে সুন্দরী। মিম হাঁটছে কোনো শব্দ ছাড়াই, শীতে কাঁপছে। রাফু ওর সামনে দাঁড়িয়ে পথ আটকায় ওর। এই যে কথা কানে যাচ্ছে না। বলেই মিমের বাহু ধরে ঝাঁকুনি দেয় রাফু। থর থর করে ওঠে, ঠোঁট কাঁপছে ওর। শরীরের সাদা জামাটা ভিজে দেহের সাথে মিশে গেছে মিমের। নিশ্চয়ই জ্বর আসবে। পাশ থেকে একটা ছেলে ছাতা মাথায় হেঁটে যাচ্ছিল। ছেলেটার কাছ থেকে ছাতাটা নিয়ে মিমের মাথায় ধরে রাফু। নরম কণ্ঠে বলল, বেশি ভিজবে না, জ্বর আসতে পারে। বলেই মিমের হাতে ছাতা ধরিয়ে দিয়ে ছেলেটার কাঁধে হাত রেখে ফিরে যাচ্ছে রাফু। মিম বুঝতে পারে না ছেলেটা কেমন, দ্বিধায় পড়ে সে। সন্ধ্যায় বৃষ্টি থামে। রাফু টং দোকানের মামার কাছ থেকে মিমের ঠিকানাটা পায়। সে অনুযায়ী পৌঁছে যায় সেখানে। তখন পূর্ব আকাশে অন্ধকার নেমে আসছে। জ্বরের শরীর পুড়ে যাচ্ছে রাফুর। তবুও মিমদের বাসার ছাদে অপেক্ষা করছে এক নজর দেখার জন্য। মিম রোজ সন্ধ্যায় ছাদে আসে। সন্ধ্যা তারার দিকে তাকিয়ে থাকে আনমনে, কি যেন খোঁজে সবসময়। রাফু তাকিয়ে আছে সন্ধ্যা তারার দিকে। হঠাৎ মিম পাশে এসে দাঁড়ায়। কি দেখছেন ওদিকে? মিমের কথা শুনে তাকায় রাফু তার দিকে। কিছু বলছে না রাফু। মিম আবার বলছে, কতক্ষণ হলো এসেছে? এই তো অনেকক্ষণ। কেন এসেছেন এখানে? আমার কিছু একটা হারিয়ে গেছে, খুঁজতে এসেছি। মিম আর কথা বলছে না। কেন যেন সবকিছু হঠাৎ হয়ে যাচ্ছে খুব তাড়াতাড়ি। রাফু নিচু স্বরে বলল, খুব তাড়াতাড়ি করে ফেলেছি কি? গরম খাবারে হাত দিলে হাত জ্বলে যায় সেটা জানেন? একটু অপেক্ষা করে ঠান্ডা হলে তখন স্বাদ মেলে। আচ্ছা তাহলে আমি আসছি। বলেই রাফু পিছু ফেরে। মিম থমকে যায়, আবার বলে, একটু অপেক্ষা করবেন? কিছুক্ষণ একসাথে তারা দেখব। একটু নয়, সারা জীবনের অপেক্ষায় থাকবো একটু তোমায় দেখার জন্য। আমি তারা দেখার কথা বলছি। আমি তো তাই বলছি। আমার পৃথিবীতে নতুন এক নক্ষত্রের সৃষ্টি হয়েছে, যা আমার আকাশে তারা হয়ে গেছে। আপনার কথা বলতে কষ্ট হচ্ছে? না, কষ্ট হয় না আমার। ঠিক তখনই মিম রাফুর কপালে হাত দেয়। পুড়ে যাচ্ছে হাত, জ্বর বেঁধেছে বেশ করে। মিমের সে কি অগ্নি দৃষ্টিতে তাকানো। রাফু ভয়ে তার ঠোঁট মিমের ঠোঁটে এক করে ফেলে। থমকে যায় সময়, গরমে পুড়ে যায় মিমের ঠোঁট। ঠক ঠক করে রুমের দরজায় টোকা দিচ্ছে তিথি। স্মৃতির বাহিরে বের হয়ে তিথির দিকে তাকিয়ে বলে, রাফু এনেছো? হ্যাঁ। বলেই রাফুর দিকে সিগারেটের প্যাকেট দেয়, সাথে দুটো আকিজ বিড়ি। রাফু একটা আনতে বলেছিল, দুটোতে ভালোই হবে। ছোট প্যান্ট পরা ছিল রাফু, তার উপরেই জিন্স আর টি শার্ট পরে। তিথির CG-75 পিস্তলটা রিলোড করে কোমরে গুজে বাহির হয়। তিথি বলছিল, কোথায় যাচ্ছেন বস? কাউকে উপরে পাঠাতে। আসবো বস? না, আমি একাই যাব। তিথি দ্বিতীয়বার কথা বলার সুযোগ পায়নি। বাহিরে গাড়ি দাঁড়িয়ে আছে। নিচে নেমে গাড়িতে উঠে বলল, সেক্টর 5-এ চল। সেক্টর 5-এ জাকিরকে রাখা হয়েছে। জাকিরের মৃত্যু সময় এসেছে। দুর্বল লাগছে শরীর, তবুও এখন থেকেই শুরু। শেষটা কখন হয় রাফুর নিয়তি। তখনই অপরিচিত নাম্বার থেকে একটা ফোন আসে। রিসিভ করতে শুনতে পায়, রাফু, তোর মাল দুটো তো সে জিনিস রাফু। বাসায় একা রেখে খুনের নেশায় বেরিয়েছিস? যা খুন করে আয়, আমি আয়েশ করি একটু। আর শুনে রাখ, জাকিরের শরীরে ছিটে ফোটা কত হলেই তোর জিনিস দুটো শেষ। তিথির লাশ পাবি যদি জাকিরের কিছু হয়, আর সুন্দরী সাইমার লাশটা না হয় পরে নিস। আগে আমার কাছে কিছুদিন থাক। আচ্ছা শোন, তুই কে আমি জানি না। ওদের দুজনকে কিছু করবি না, এটা আমার ওয়ার্নিং। তুই জাকিরকে একদম সুস্থ মতোই পাবি। বলেই ফোন রেখে দেয় রাফু। টেনশনে চোখ বুজে যাচ্ছে তার। মোবাইল বের করে আব্দুল্লাহকে ফোন করে রাফু। বস অসময়? কোথায় তুই এখন? উত্তেজিত কণ্ঠে রাফু কাঁপছে। দুর্বল শরীরে দুটি মেয়ের জীবন বন্দি এখন ওর ডিসিশনে। বস আপনার কণ্ঠ কাঁপছে, কোনো সমস্যা? আধ ঘন্টার মধ্যে আমার 200 লোক চাই। স্নাইপার AK-47 যা পারিস তা নিয়ে তৈরি থাক।
আমি ফোন করব তোকে। আচ্ছা বস। বলেই ফোন রাখে আব্দুল্লাহ। রাফুর শরীরে ঝাঁকুনি দিচ্ছে বারবার। সেক্টর নাম্বার 5-এ এসে একটা বদ্ধ রুমে ঢোকে রাফু। কাঠের চেয়ারে বাঁধা জাকির। নিজের রাগ মেটাতে জাকিরের কাছে পৌঁছে মুখ বরাবর এক আঘাত। পেছনে ছিটকে পড়ে সে। ঠোঁট কেটে রক্ত ঝরছে। রাফু ওর হাত বেঁধে গলায় পিস্তল ঠেকিয়ে নিয়ে চলছে অপরিচিত মানুষের পাঠানো ঠিকানায়। শহরের বাইরে খোলা মাঠ, পাশেই ছোট ছোট কয়েকটি পাহাড়ের মতো ময়লার স্তূপ। সেখানেই জাকিরকে নিয়ে আসতে বলল। রাফু কোনো রকম দেরি না করে সেখানে পৌঁছে যায়। হাতে গোনা 25 থেকে 35 জন বেস্ট কিলার চারপাশে অস্ত্র হাতে দাঁড়িয়ে আছে। জাকিরের মাথায় পিস্তল ঠেকিয়ে গাড়ি থেকে নামায় রাফু। সামনেই হৃদয় তিথির চুল মুঠোবন্দি করে দাঁড়িয়ে আছে। রাফসান বলল, সাইমা কোথায়? একজনের বদলে একজনই যথেষ্ট। দ্বিতীয় জনের খবর খুলছিলাম, শালি একটু বেশি ছিল তাই মেরে দিছি। বলে পেছনের দিকে পিস্তল তাক করে সাইমার লাশ দেখায় হৃদয়। তিথির চোখে বৃষ্টি ঝরছে। রাফুর দৃষ্টি অন্ধ হয়েছে। সাইমার দিকে তাকাতে কষ্ট হচ্ছে ওর। জাকির সেই সুযোগে হাত খুলে রাফুর পিস্তলটা নিয়েই দূরে সরে আসে। সবাই হা হা করে হাসছে। রাফুর সন্দেহ ঠিকই ছিল। ওরা রাফুকে শহরের বাইরে কেন রেখেছে? রাফু নামক আতঙ্কের থেকে মুক্তি পেতে আনন্দে হাসছে তারা। তাদের জয় নিশ্চিত ভেবে নিয়েছে। হৃদয় বলে উঠল, কোনো শেষ ইচ্ছে? চুপ হয়ে আছে রাফু। ভেতরটা দুমড়ে মুচড়ে আসছে ওর। রাফু চোখ রাখতে পারে না সাইমার দিকে। অজান্তেই চোখের জল গড়িয়ে পড়ে। শরীরে শার্টটি খুলে সাইমার শরীরে ঢেকে দেয় রাফু। রক্ত জমাট চোখে তাকায় হৃদয়ের দিকে। ওমা, ছেলের রাগ হচ্ছে বলেই হো হো করে হাসে তারা। তিথির চুল ছেড়ে দিয়ে রাফুর দিকে পিস্তল থাকায় হৃদয়। আলবিদা মেরা দোস্ত। চারিদিকে বাতাস ভারী হচ্ছে। রাফির চোখ নিচের দিকে তাকিয়ে আছে। চামড়া দেহে বাতাসের ধুলোগুলো জমে যাচ্ছে। হালকা ঝড় সৃষ্টি হয়েছে মুহূর্তেই। চারিদিকে বাতাসে অন্ধকার হয়ে আসছে। শো শো শব্দ। ওরা চারিদিকে তাকিয়ে দেখছে কি হচ্ছে এসব। মাথায় রুমাল বাঁধা, হাতে কচ আপ মডেলের সাবমেশিন গান, পেছনে চোখ বাঁধানো সৈন্যদল চারপাশ থেকেই ঘেরাও করে ফেলেছে হৃদয়কে। স্তব্ধ ওরা সবাই। রাফুর দাঁতে দাঁত মিশিয়ে হাসি দেখে থমকে যায় হৃদয়। হৃদয়ের সাথে থাকা বেস্ট কিলার ইঁদুরের মতো গুছিয়ে গেছে। অস্ত্র ফেলে দিয়ে আত্মসমর্পণ করে রাফুর কাছে। নাক বরাবর ঢাই করে এক ঘুষি। নিয়ন্ত্রণ না রাখতে পেরে মাটিতে পড়ে যায় হৃদয়। তিথি কান্না কণ্ঠে বলে ওঠে, রাফু ও সাইবার মেথডের সাথে। আর কিছু বলতে পারেনি তিথি। হাউ মাউ করে কাঁদতে থাকে। প্রাণপ্রিয় বান্ধবী ছিল ছায়মা। তাদের আপন বলতে কেউই ছিল না। দুজনের সব কিছু ছিল। রাফুর ভাবতেও ঘৃণা ধরে গেছে সামনে পড়ে থাকা হৃদয়ের প্রতি। আব্দুল্লার হাত থেকে অস্ত্রটা নিয়ে রাফু তাক করে হৃদয়ের দিকে। হাত জোর করে জীবন ভিক্ষা চাচ্ছে হৃদয়। রাফুর অন্তরে এদের প্রতি মায়া নেই। ট্রিগারের চাপ দিয়ে রেখে দিয়েছে রাফু। দেহ থেকে পুরুষাঙ্গের অস্তিত্ব বিলীন হয়ে গেছে। মাঝে গর্তের সৃষ্টি। পেটে নাড়ি ভুড়ি বেরিয়ে আসছে। তীব্র রাগে 2 ম্যাগাজিন বুলেট আরো শেষ করে ওর দেহে। শালা মানুষের মতোই রক্ত ওর। বলেই অস্ত্রটা আব্দুল্লার কাছে নিয়ে সাইমার শরীরে আরো কিছু কাপড় জড়িয়ে চলে যায় রাফু। আব্দুল্লাহ বাকি 40 জনকে গাড়িতে তোলে। 5টা গাড়ি বাইরে থেকে বন্ধ করে আগুন জ্বালিয়ে দেয় সবগুলো গাড়িতে। শত্রুর ক্ষমা নেই ব্ল্যাক ড্রাগনে। কাঁচা মাটির গন্ধ ভেসে আসছে মাত্র মাটি দেওয়া কবর থেকে। বাঁশের বেড়া দিয়ে কবরটাকে ঘেরাও করে দিয়েছে। হাঁটু গেড়ে বসে আছে রাফু। পাশেই আরেকটা কবর। চোখের জল ফেলছে রাফু। হ্যাঁ, যে খুন করে তার চোখেও পানি ঝরে। পাশে এসে দাঁড়ায় তিথি। হাও মাও করে কাঁদছে রাফু। জীবনের দ্বিতীয় কোনো নারীর মৃত্যু নিজেকে দায়ী করছে সে। মাকে হারিয়ে আজ দ্বিতীয়বার কাঁদছে সে। চুপ হয়ে যায় রাফু। শুয়ে যায় পাশের কবরের পাশে। আজ থেকে অনেক দিন আগের কথা। সেদিন সন্ধ্যায় আবারও বৃষ্টি নামে। মেঘের গর্জনে দুজনে আলাদা হয়ে বলল, আজকে বাসায় যান, শরীরে জ্বরও আছে, ডাক্তার দেখাবেন জলদি। বলে মিম যখন ছাদ ছেড়ে যাবে তখনই আকাশ ভারী হয়ে বৃষ্টি নামে। রাফু দাঁড়িয়ে আছে। ঠিক কতক্ষণ ছিল মনে নেই ওর। যখন চোখ খোলে রাফুর সামনে এক গাদা অ্যাপ্রন পরা ডাক্তার দেখে পাশে আরো কয়েকটি বেডে কিছু মানুষ শুয়ে আছে। এতক্ষণে সে বুঝলো হাসপাতালে আছে। কিছু না বলে উঠে বসলো রাফু। ডক্টর সাবিনা বলল, কেমন আছেন এখন মিস্টার? ভালো থাকলে কি এখানে নিজেকে দেখতাম নাকি? ডক্টর সাবিনা অবাক হওয়ার মতো তাকিয়ে আছে রাফুর মুখের দিকে।
আশা করেনি এমন উত্তর মেলবে একজন রোগীর কাছ থেকে। বেশ ইন্টারেস্টিং মনে হলো তাকে। সে বলল, বর্তমানে শরীরে কি কোনো দুর্বল অনুভূতি হচ্ছে? চোখ খুললামই তো, কেবল অনুভূতি হওয়ার জন্য সময় তো দিবেন। গলায় নিঃশ্বাস আটকে গেছে সাবিনার। খুব খুব করে কাশি দিয়ে উঠল সে। আচ্ছা ঠিক আছে, সময় নিন। বলে যখন ডক্টর সাবিনা অন্য জায়গায় যাবে, পেছন ফিরে রাফু তখন বলে, ম্যাডাম একটা সিগারেট হবে, গলাটা শুকিয়ে গেছে। কি, আপনি কি পাগল? অবাক হওয়ার মতন পেছন ফিরে তাকিয়ে কথাটা বলল সাবিনা, চেহারায় মুচকি হাসির সাথে অবাক হওয়ার রিয়াকশন। আমি কি 10 মিনিটের জন্য বাইরে যেতে পারি কি? না, আপনি সুস্থ নন, বাইরে যাব অসম্ভব। রাফু তার কথা শুনে বেড ছেড়ে উঠে যাচ্ছিল। তখনই ডক্টর সাবিনা নার্সের হাতে ওষুধের থলে থেকে সিজার নিয়ে রাফুর দিকে এগিয়ে বলল, খবরদার এখান থেকে উঠে যাওয়ার চিন্তা ভাবলেও পেট ফুটো করে দিব, তারপর অপারেশন করে আচ্ছা কিডনি বের করে নেব। বসেন এখানে। ডক্টরের এমন ভয়ঙ্কর আচরণ দেখে গলা শুকিয়ে গেছে রাফুর। মনে মনে বলল রাফু, শালি ডক্টর নয়, যেন ডাকাত। কি বললেন মিস্টার? না না, আপনাকে কিছু বলিনি। আপনার মতো এমন সুন্দর নম্র মানুষকে কিছু বলতে পারি? গুড। মিউ নিয়ে আসছিল আপনাকে, বোন হয় আমার, সাবধান। আচ্ছা, তাহলে কি বাথরুম ও ইউজ করতে পারবো না? ডক্টর সাবিনা কিচ্ছু বলল না। রাফু বেড ছেড়ে উঠে বাথরুমে ঢুকে আব্দুল্লাহকে ফোন করলো। ভাই বাঁচা আমারে, ভাই বাঁচা। কি হয়েছে ভাই, কোথায় আপনি? বলিস না ভাই, ওই যে মহল্লার পাশে যে হসপিটালটা আছে না, কি যেন নাম ভুলে গেছি, ওই হাসপাতালের বাথরুম বন্দি আছি, বাঁচাও ভাই। আরে বলেন কি ভাই, মিম ভাবি বাথরুমে আটকে রাখছে নাকি? আরে মিম না, ওর ডাকু বোন। ওয়েট, তুই মিমের কথা জানলে কিভাবে? ভাই লম্বা কথা, আমি হাসপাতালের নিচেই আছি, আসছি আপনার কাছে। রাফু আর কথা বাড়ালো না, ফোন রেখে বাইরে এসে বেডে বসে পড়ছে, দেয়ালে পিঠ ঠেকিয়ে। ভাই ভাই কেমন আছেন এখন? হাতে ফল নিয়ে হাজির আব্দুল্লাহ, সাথে রিফাত, আদিল, রিয়াজ। তোর মাথা ফাটিয়ে ফেলবো শালা, ভালো থাকলে হাসপাতালের বেডে বসে থাকি নাকি? সেটাও কথা। সিগারেট দে। ভাই এটা হাসপাতাল, এখানে সিগারেট নিষেধ। ও এখন বল, তুই জানলি কিভাবে মিমের কথা? আর আমি যে হাসপাতালে, তুই তা কিভাবে জানলি? ভাই তুমি আজ হাসপাতালে দুদিন বেহুশ পড়েছিলে এখানে। তো তাতে কি হয়েছে? তোমাকে এখানে কে নিয়ে আসছে খেয়াল আছে? হ্যাঁ, মিম নিয়ে এসেছে। সেই মিমই খবর দিয়েছে আমাদের। তোমার মোবাইলে প্রথম ডায়াল কলে আমার নাম্বারই ছিল সেখান থেকে। ওহ ভালো, এখন আমাকে এখান থেকে মুক্ত কর জলদি। এত তাড়াহুড়ো করলে চলে না বস, তোমার শরীরও ঠিক নাই। এখন বলছো যাবে, পরে যদি আবার অসুস্থ হও তখন কে দেখবে? তোর দেখতে হবে না, আমি ঠিক আছি। দেখি দেখি কে ঠিক আছে। ওদের পাশ কাটিয়ে মিম রাফুর দিকে এগিয়ে আসছিল আর বলছিল কথাটা। রাফু একদম চুপ হয়ে গেছে। মিম আবার বলল, শরীর কেমন লাগছে এখন? এই তো সুস্থ, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ। আমাকে কি এখান থেকে বাইরে নিতে পারো মিম? দম বন্ধ হয়ে আসছে। তোমাকে থাকতে হবে যে দুদিন এখানে, সম্পূর্ণ সুস্থ হলে পরেই যেতে পারবে। রাফু দ্বিতীয় কোনো কথা বাড়ায় না। মিম জুস নিয়ে আসছে, সেটাই খেতে দেয় রাফুকে। জীবনে জুস মুখেও দেয়নি সে। আজ নাক বন্ধ করে এক টানে খেয়ে ফেলেছে পুরো গ্লাস। আব্দুল্লাহ পুরো থমকে গেছে। পুরো অন্ধকার জগৎ, যার নামে আতঙ্কিত সে একটা মেয়ের সামনে বেড়াল, না জেনে মেয়েটা কত বড় আতঙ্ক। আব্দুল্লাহ, মাথায় যা চলছে তা মোটেও নয়। রাফুর কথা শুনে মস্তিষ্ক চুপ হয়ে যায় আর বেহুদা খেয়াল থেকে সবসময়। রাফু ভাবছে এখান থেকে কখন পালানো যাবে সেটা। রাফুর জুস খাওয়া শেষ হলে মিম বলল, আচ্ছা আমি আসছি তাহলে। মাথা নাড়িয়ে সম্মতি জানালে মিম চলে যায় ওখান থেকে। আব্দুল্লাহ হাসপাতালে সমস্ত খরচ মিটিয়ে আসতেই দেখে রাফু বেডে নেই। রিফাত বলল, রাফু পালিয়েছে। আব্দুল্লাহ সবাইকে নিয়ে বাহিরে চলে আসছে। এখান থেকে আর কোনো কাজ নেই। টক দোকানের সামনে বসে সিগারেটে মুখ দিয়ে বসে আছে রাফু। রিফাত রাফুর পিছে পিছে গিয়ে বলল, ভাই আমরা তাহলে আসি, চাঁদা তুলতে হবে। আচ্ছা যা তোরা। রাত তখন 12টা বাজে। রাফু মিমদের ছাদে দাঁড়িয়ে আছে। বাসায় কেউ নেই মিমের। বাবা ব্যবসায়ী, ব্যবসার কাজে সবসময় বাহিরে থাকতে হয়। মা গেছে নানু বাড়ি, সম্পূর্ণ বাসা ফাঁকা। ছাদে রাফুর কাঁধে মাথা রেখে নিশ্চুপ ছাদ দেখছে মিম। রাফু বলল, ভালোবাসবে? জি না, আমি ভালোবাসি না। কথা দিচ্ছি রোজ রাতে চাঁদ দেখাবো। তুমি চাইলেই পারবে না রোজ রাতে চাঁদ দেখাতে। কেন পারবো না? চাঁদের কি হবে? চাঁদের
প্রেম তো মেঘের সাথে, মান অভিমান হয় তাদের। তাই দেখো না, মাঝে মাঝে চাঁদ কাঁদে, বৃষ্টি হয়ে ঝরে, অমাবস্যার রাতে চাঁদের দেখা মেলে না, সেদিন তারা লজ্জায় এক হয়। এগুলো কোনো কথা? হ্যাঁ, এগুলোই কথা। আমি নিয়ে আসবো। চাঁদ কি তোমার পিস্তলকে ভয় পায় নাকি? আমি তোমার জন্য চাঁদ বানাবো। পাগল নাকি তুমি? কেউ কি চাঁদ বানাতে পারে? হ্যাঁ, আমি পাগল, চোখ বুঝে তুমি। মিম কথা বাড়ায় না আর, দু হাতে নিজের চোখ আড়াল করে কাচের তৈরি কৃত্রিম চাঁদ ঝলঝল করে জ্বলছে। মিমের চোখ খুলেই দেখে কাচের চাঁদ। মন খারাপ হয় তার। রাফুর কাঁধ থেকে মাথা সরিয়ে বলল, কিছু কিছু জিনিস তার নির্দিষ্ট জায়গায় মানায়। তাকে কৃত্রিম পদ্ধতিতে তৈরি করে তার অপমান করা হয়, তার সৌন্দর্যের সাথে তামাশা করা হয়। আমি চাঁদের সৌন্দর্য আকাশেই দেখতে চাই। প্রতিদিন দেখতে হবে না চাঁদ, যেদিন চাঁদ তার নিজস্ব রূপ আমাদের উৎসর্গ করবে সেদিনই দেখব। ভালোবাসা রোজ চাঁদ দেখাই হয় না মিস্টার মাস্তান। একে অপরকে সম্মান করার মাঝেই ভালোবাসা থাকে। রাফু কিচ্ছু বলল না। মিমকে টান দিয়ে নিজের কাছে নিতে চাইছিল, পারেনি। মিম নিজেকে শক্ত করে বলল, স্পর্শে ভালোবাসা খোঁজে না, মন ভেঙে গেলে আর ভালোবাসা হবে না। মিম নিজের রুমে চলে গেছে মন খারাপ করে। রাফু বুঝতে পারেনি মিমের মন খারাপের কারণ। নির্বাক দৃষ্টিতে তাকিয়ে আছে। তার চলে যাবার দিকে ফেরানোর জন্য ডাক দেবার ক্ষমতাও নেই। বসেছিল সারা রাত মিমদের বাসার ছাদে। সকালে সূর্যের প্রথম রোশনি রাফুর ঘুমের ব্যাঘাত ঘটায়। চোখ কচলাতে কচলাতে চলে যায় বাসায়। সকাল 10টা বাজতেই চায়ের দোকানে আড্ডা। মিম কলেজে যাওয়ার জন্য প্রতিদিন ওখান থেকেই ঘুরে যেত, রাফুর নজর কাড়ার জন্য। কখনো ফিরেও তাকায়নি রাফু। হঠাৎ মনে বেঁধে গেল মিম। মায়া বড্ড অদ্ভুত জিনিস। কারো প্রতি যদি একবার হয়ে যায় সে বরবাদ হয়ে যাবে, তবুও মায়া কাটিয়ে উঠতে পারবে না। আজকাল রাফু মিমের পিছু নেয় কলেজ পর্যন্ত। প্রতিদিনের মতোই মিম ফিরছিল কলেজ থেকে। রাস্তার মোড়ে দাঁড়িয়ে আছে সোহান বন্ধুদের সাথে। নিস্তব্ধ রাস্তায় চোখ যত দূর যায় সম্পূর্ণ জনমানবহীন। শিয়ালের মতো পিছু নেয় সোহান। ভয়ে মিমের হাত কাঁপছে। জোরে জোরে হাঁটতে শুরু করে, কিন্তু কাজ হয়নি। সোহান ধরে ফেলে তাকে। দাঁত বের করে হাসছে বাকি বন্ধুগুলো। সোহানের হাতের মুঠোয় মিমের চুলগুলো ধরে আছে। এক হাত দিয়ে গালে স্পর্শ করছে বারবার। সাদা ওড়নাটা রাস্তার উপরেই ফেলে রাখছে সোহান। হঠাৎ এক চিৎকার সোহানের। মিমের চুলগুলো ছেড়ে দিয়ে নিজের অন্য হাত ধরে বসে পড়েছে। হাতের কবজি ছিন্ন হয়ে গেছে দেহ থেকে। বাকি বন্ধুরা সোহানকে ফেলেই পালিয়েছে। কাশবনের পাশেই দাঁড়িয়ে আছে রাফু, হাতে ধারালো ছুরি। রক্তের স্রোত বয়ে গেছে ওখানে। মিমের চোখ কাঁপছে। ওনাটা ওর শরীরে জড়িয়ে দিয়ে বলল, রাফু মিম, তুমি রাস্তার ওই পাশে গিয়ে দাঁড়াও একটু। সোহানের পা ধরে টেনে ঢুকছে কাশবনের ভেতরে। হাও মাও করে চিৎকার করছে সোহান। নিস্তব্ধ রাস্তায় কেউ নেই ওর চিৎকার শোনার। কাশবনের আড়ালে নিয়েই হাতে ছুরি দিয়ে সোহানের পায়ে শিরা কেটে দেয় রাফু। ছটফট করছে সোহান। চিনচিনিয়ে গরম রক্তে মেখে গেছে রাফুর মুখ। নেশা বেঁধে গেছে গরম রক্তে। উত্তেজিত সোহানের প্যান্ট খুলে যৌনাঙ্গ ছিঁড়ে ফেলে দেহ থেকে। রক্তচক্ষে রাফু বলল, নিস্তব্ধ রাস্তায় মেয়ে দেখলে উত্তেজিত ও যৌনাঙ্গ পুরুষের থাকতে পারে না। নিজেকে নিয়ন্ত্রণ করে একটা মেয়ের নিরাপত্তা রক্ষাই একজন মানুষের চিহ্ন, তোর মধ্যে তা নেই। সোহানের আত্মচিৎকারে নিস্তব্ধ কাশবনে প্রাণ জেগেছে। সোহানকে ওখানে ফেলেই উঠে আসে রাফু। নিজের গেঞ্জি খুলে রক্ত মুছতে মুছতে মিমকে বলল, বাসায় যাও, আর কোনো সমস্যা হবে না, আমি আছি তোমার পাশে। মিমের মুখে কথা নেই। চোখে পৃথিবীর সমস্ত ভয় জড়ো হয়ে আছে। থরথর করে কাঁপছে। বুঝতে পারে রাফু ভীষণ ভয় পেয়েছে। পাজাকোলা করে তুলে নিয়েই পৌঁছে দেয় ওই বাসায়। সাবধানে থাকতে বলে আসে রাফু। ধমকে সুরে মিমের মাকে শাসিয়ে আসে মেয়ের যত্ন নিতে। সোহানের মৃত লাশটা বাসার সামনেই রাখা, সাদা কাপড়ে জড়ানো। বেদনার্ত কণ্ঠে বারবার কান্না করতে করতে জ্ঞান হারাচ্ছে সোহানের মা। মেজ ভাই মাকে নিয়েই ব্যস্ত। বড় ভাই ছোট ভাইয়ের লাশের পাশে বসে চোখের জল ফেলছে। তখনই আশিক এসে বলল, রিফাত ভাই, সোহান ভাইকে রাফু হত্যা করেছে। থমকে গেছে রিফাত। মস্তিষ্কের স্নায়ুকোষ অচল প্রায়। কি বলবে এখন রিফাত? ভাইয়ের মৃত্যু, অন্যদিকে অন্ধকার জগৎ, যেখান থেকে লাশ হয়ে বেরিয়ে আসা ছাড়া আর কোনো উপায় নেই। আশিক রিফাতের কাঁধে হাত রাখে আর বলে, ভাই, যা হয়ে গেছে তার সংশোধন করার সাধ্য নেই কারো। এক পারেন প্রতিশোধ নিতে, নয়তো সমঝোতা করতে। রাফুর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া মানে নিজের কবর নিজে খোঁড়ার মতো হবে।
তাই বলছি কি ভাই। আশিককে থামিয়ে দিয়ে রিফাত বলল, ভাই চুপ যা, সহ্য করতে পারছি না। আশিক দ্বিতীয় কথা বাড়ায় না, পাশে দাঁড়িয়ে থাকে। জানাজা শেষে সোহানের মৃতদেহ কবর দিয়েই চোখে পানি মুছে মনে মনে প্রতিজ্ঞা করে, রাফুর প্রিয় প্রিয় জিনিসগুলোই ওর থেকে ছিনিয়ে নিব, দূর থেকে মজা লুটব। সেদিন থেকে বন্ধুরূপে শত্রু ভেসে ব্ল্যাক ড্রাগনের হয়ে কাজ করছে রিফাত। রিফাতের মনের চাল কেই বা বুঝবে। চোখে তার মায়া নেই, হিংস্র পশুর মতো তীক্ষ্ণ চোখ, চিতার মতো দেহশক্তি, তবুও রাফুর থেকে পিছিয়ে। রাফু ঠান্ডা মাথার খেলোয়াড়, সহজে বশ করা যাবে না, বিশ্বাসঘাতকতা করতে হবে ওকে পরাজিত করার জন্য। একমাত্র উপায় সেটাই। রিফাতের লক্ষ্য একটাই, রাফুর সর্বনাশ। গ্যাং থেকে প্রায় বাহিরেই রাফু। আব্দুল্লার সাথে যোগাযোগ সব সময় থাকে, নিজেকে যতটা সম্ভব গ্যাং থেকে দূরে রাখে এখন। মিমের সাথে দেখা হওয়ার পরে ওর মনে হচ্ছে ওর দুনিয়া হচ্ছে এখানে। মিমের থেকে দূরে থাকা অসম্ভব, তাই গ্যাংয়ের সাথে দূরত্ব সৃষ্টি করছে। প্রায় 2 বছর মিমের সাথে সম্পর্কের। প্রতিদিন তারা নতুন করে শুরু করে সূর্যের আলো। সেদিন বুধবার ছিল। মিমের বাবা মা একসাথে বাইরে ঘুরতে বের হয়েছিল, এসেছে লাশ হয়ে। গাড়ি অ্যাক্সিডেন্টে মৃত্যু দুজনের একসাথে। ভেঙে পড়ে মিম মানসিক শারীরিকভাবে। 1 দিন 2 দিন 3 দিন মিমের চোখ কালো হয়ে গেছে। চুপ হয়ে গেছে সেই মেয়েটা। রাফু দরজায় ঠকঠক করে আওয়াজ করে। কলিং বেল বাজানোর সাহস হয় না তার। ডক্টর সাবিনা এসে দরজা খুলে দেয়। এই কয়েকদিন মিমের সাথেই ছিল সাবিনা, এখন আর পারছে না। হাসপাতাল থেকে চাপ সৃষ্টি হচ্ছে, মিমকে একাও ছেড়ে যেতে পারছে না কোথাও। রাফুকে দেখেই সাবিনা বলল, এসেছো তাহলে? মাথা নিচু করে রাফু। সকালে আসার কথা, এখন বিকেল প্রায়। সাবিনা আবার বলল, মাথা নিচু করতে হবে না, এখন ওর সঙ্গী হয়ে থাকো কিছু সময়। মুখ খুলে রাফু, আমি ওর সারা জীবনের পাশে থাকতে চাই। তা দেখা যাবে সময় হলেই, আপাতত সঙ্গ দিলেই হবে। আপনি কি বের হবেন এখন? হ্যাঁ, একটু কাজ আছে বাইরে। কাজটা কি অতি জরুরি? না, ততটাও না। তাহলে আজ বাইরে যেতে হবে না। কেন? অবাক হয় সাবিনা। রাফুর পকেট থেকে কিছু টাকা বের করে সাবিনার হাতে দেয় আর বলল, আমি এখন আজ মিমকে বিয়ে করতে চাই, আপনি ব্যবস্থা করুন। কিন্তু মিম কি রাজি হবে? মিমের সাথে আমি কথা বলছি, আপনি দেখুন একটু। আচ্ছা। বলে সাবিনা বাসার বাহিরে গেছে কেনাকাটা করতে। রাফু মিমের রুমে ঢোকে। বিছানায় বসে আছে মিম। ফ্লোরে বসে মিমের হাত ধরে আছে রাফু। রাফুর 2 হাতে মিমের হাত দুটো দিয়ে শক্ত করে ধরে আছে। মিম কিচ্ছু বলছে না। পকেট থেকে একটা রিং বের করে মিমের হাতে দেয় আর বলল, রাফু, আমার মায়ের রিং এটা। তার ছেলের স্ত্রীর জন্য রেখেছিল, খুব শখ করে বানিয়েছিল মা। কিন্তু দুর্ভাগ্য, 7 বছর বয়স যখন আমার, তখন মা আমাকে ছেড়ে চলে যায়। বাবা দ্বিতীয় বিয়ে করে। সহ্য হয় না আমার, আমি অন্ধকার জগতে চলে যাই। আস্তে আস্তে 14 বছরে যখন আমি, তখন 2টো খুন করি। তারা আমার মায়ের হত্যাকারী ছিল। খুব নৃশংসভাবে হত্যা করেছিলাম তাদের। রাফসান থেকে রাফু হই। এবার আদর থেকে বঞ্চিত, মায়ের মমতা হারিয়ে একটি পাথরে পরিণত হয়ে অন্ধকারের জগতে এক হিংস্র জানোয়ারের মতো পরিচিত হয়ে উঠি। এখন আমার মৃত্যুর অপেক্ষা, কখন যেন শত্রুর বুলেট বুক চিড়ে বের হয়ে যায়, সে আতঙ্কে থাকছি। কিন্তু যখন তুমি এলে আমার জীবনে সব কিছুই কেমন যেন পাল্টে দিয়েছো। আমি এখন রক্ত ভয় পাই, থরথর করে কাঁপে হাত। একটু সুখের ছোঁয়া পেতে চাই, তুমি ছাড়া এখন আমার কেউ নেই। আমার মায়ের এই রিং ছাড়া আর কিছুই নেই আমার, তোমাকে দেবার মতো আর কিছুই নেই আমার। আজ একটা চাকরি পেয়েছি নিজের পরিচয় গোপন রেখে, মাসিক 9,000 টাকা বেতন। মনে করি দুজন চলে যাবে। যদি তোমার আরও চাই তাহলে সমস্যা নেই, সেটা দেওয়ার সামর্থ্য আছে। এক নিঃশ্বাসে কথাগুলো বলে একটু থামে রাফু। মিমের হাত দুটো নিজের ঠোঁটের সাথে মিশিয়ে আবার বলে, তোমাকে আর দূরে রাখতে চাই না মিম। সাবিনা আপুও আর থাকতে পারছে না এখানে, দূরের আত্মীয়রাও আর খোঁজ নিচ্ছে না। তাই তোমাকে আপন করে পেতে আজ বাবার থেকে রিংটা চেয়ে নিয়ে আসছি। কাজে অফিসে গিয়ে দুজনে বন্ধন পবিত্র করে ফেলি। তোমাকে জোর করার মতো শক্তি নেই, ভালোবাসার জোরে এতটুকুই বলছি, চলো বিয়ে করি আজ এখনই। মিম কথা বলছে না। হাত থেকে রিংটা ফিরিয়ে দিয়েছে রাফুর হাতে। হতাশ রাফু, কি করবে এখন? এক ঝাঁক মেঘ জড়ো হয়ে রাফুর মনে। মাথা ঠেকিয়ে রাখে মিমের কোলে। হালকা করে চুলগুলো টেনে দিচ্ছে মিম। ভীষণ রাফুর মন। তার কোল থেকে রাফুর মাথা সরিয়ে হাত বাড়িয়ে দেয় রাফুর দিকে। পুড়িয়ে দিবে না, নাকি হাতের মুঠোয় রেখে দিব? রাফু স্তব্ধ।
সত্যি কি মিম বলছে এটা? মুচকি আসি হেসে ফেলছে মিম। রাফুর হৃৎপিণ্ড ধুক ধুক করে ড্রাম বাজানোর মতো লাফাচ্ছে। মিম বলল, তোর হৃৎপিণ্ড যে বাহির হয়ে আসবে, তাড়াতাড়ি পরিয়ে দে। রাফুর হাত কাঁপছে, তবুও শক্ত করে মিমকে রিং পরিয়ে বুকে জড়িয়ে নেয়। এক পৃথিবীর সুখ আজ দুজনের মনে। ঠোঁটে ঠোঁট মিশতে কাশি দিয়ে ওঠে সাবিনা। সরে আসে দুজন। সাবিনা বলল, তাহলে তোমরা প্রস্তুত? খাজি ডাকবো? মিম চুপ হয়ে গেছে। রাফু বলল, আপু আপনাকে তো বলছি, আর বাসর ঘর কোথায় সাজাবেন? তখনই মিম বলে উঠল, আপু, তুমি আমার রুমে বাসর সাজাবা? আর মিস্টার রাফসান, আপনিও আজ থেকে আমার বাসায় থাকবেন। আমি আপনার মেসে থাকতে পারবো না। রাফু হাসছে। সাবিনা আপু কাজী অফিসে ফোন করে আসতে বলল তাকে। রাফুর বন্ধুরা ফুলের ব্যবস্থা করে রেখেছে আগেই, শুধু ফোনের অপেক্ষা করছিল। রাফুর ফোন পাওয়া মাত্রই তারাও চলে এসেছে। বিউটি পাড়ার থেকে রোগ আনা হয়েছে। সমস্ত বাসা সাজাতে সাজাতে রাত তখন 9টা বাজে। সাবিনার বাবা মা এসেছে। মিমের মেজো মামা মামি হন তারা। মিমের এমন সিদ্ধান্তে তারা অমত ছিল, কিন্তু ওর জেদ হলো। এক কথা বলে দিল তাদের, তোমরা তো এমনিতেই আমাকে উটকো ঝামেলা ভাবো। তোমাদের মতের প্রয়োজন নেই আমার, শুধু জানানোর প্রয়োজন ছিল, তাই জানিয়েছি। সাবিনা কিছু বলেনি আজ। কিছু বললে হয়তো ঝামেলা বাঁধত, কিন্তু সে চায়নি ঝামেলা বাঁধাতে। কাজী সাহেব বিয়ে পড়িয়ে চলে গেলেন। সাবিনা তার বাবা মা একে একে চলে গেলেন ওদের একা রেখে। সাময়িক খাওয়া দাওয়ার জন্য হোটেল থেকেই খাবার আনা হয়েছে। নর্মাল একটা শাড়িতেই বিয়ে হয়েছে মিমের। তার শখ নেই সুন্দর করে সাজবার। তার স্বপ্ন তার ভালোবাসার মানুষ তার পাশেই থাকুক। সেজেগুজে যদি ভালোবাসার মানুষটাকে না পায়, তাহলে সে সাজুগুজু করার মূল্য নেই। যদিও সে তার ভালোবাসার মানুষকে পেয়েছে, মন চায়নি ভারী গহেনা শাড়ি পরে থাকতে। তবে তার রুমটা ফুলে ভরিয়ে সাজিয়েছে সাবিনা। ফুলের গন্ধে মাতাল হয়েছে মিম। রাত তখন 12টা। সবাই চলে যাওয়ার পরে দুজন সম্পূর্ণ রুমে। কেউ কারো আসার জন্য অপেক্ষা করে না। দুজন দুজনার কথা বলার জন্য অপেক্ষা করে। এক খাটে বসে থেকেও দুজন নিশ্চুপ। রাফু একবার ভাবে, শুয়ে দেই তাকে। সাহস করে ওঠা হয় না আর রাফুর। ভালোবাসি, পবিত্র বন্ধনে আবদ্ধ হয়েও আর তার উপর জোর প্রয়োগ করা অন্যায়। স্বামীর অধিকার দুজনের সম্মতিতেই। মিমের হাতটা শক্ত করে ধরে ফেলে রাফু। এর আগেও হাত ধরেছে। নরম ঠোঁটে ক্রান্তির ছোঁয়া ছুঁয়েছে। তবুও আজ অন্যরকম লাগছে। আনমনে মিম বলল, ভয় করছে খুব। অন্ধকারে নিঃশ্বাস আটকে আসছে আমার। কি বলছো? আলো জ্বালিয়ে দেই? তড়িগড়ি করে উঠে দাঁড়ায় রাফু। মিম বলল, আমার ভয় কাটবে না এই আলোয়। নিঃশব্দে খাটের এক পাশে বসে রাফু। হাতটা তখন ধরে আছে। ভিতরে পুরুষত্ব নাড়া দিচ্ছে। বারবার ঝাঁপিয়ে পড়ার ইঙ্গিত টানছে। মনোবল কঠোর রাফুর। দৈহিক পরিবর্তন হলেও মনকে শান্ত রাখছে। নরম কণ্ঠে রাফু বলল, দেখি আমার গুণবতী বউয়ের কি হয়েছে। হালকা করে গাল ছুঁয়েছে রাফু। ঠোঁট দুটো আজ শক্ত মনে হচ্ছে। হালকা মোটা চামড়ায় আবৃত হয়েছে ক্ষণিকের জন্য। রাফুর বুড়ো আঙ্গুলে হালকা কামড় দিয়ে বলল, মিম, চাঁদ দেখবো, ভরা পূর্ণিমার চাঁদ। এখন চাঁদ দেখবে? এই সময় নষ্ট করতে নেই। বিজ্ঞ মানুষেরা বলেছে মানুষের সবচেয়ে মধুর সময় হলো বাসর রাত। এ সময় একটু নষ্ট করতে নেই। তোমার বিজ্ঞ মানুষ কারা শুনি? মাথা চুলকাচ্ছে রাফু। কি বলবে এখন? মিম জেদ ধরেছে চাঁদ দেখবে। তার খামখেয়ালি মেজাজ খারাপ করার মোটেও ইচ্ছে নেই রাফুর। কোমরে হাত দিতেই কাঁপুনি দিয়ে ওঠে মিম। চোখ বুঝতেই অনুভব করে মিম রাফুর কোলে। বুকের ওপর মাথা রাখে পরম সুখে। আকাশ জুড়ে সাদা মেঘের রাত। ফুল ফুটেছে চাঁদ হয়ে। ঝাপসা মেঘের উড়ে যাওয়ার দিকে তাকিয়ে আছে মিম। রাফু মিমের কোলে মাথা রেখে শুয়ে পড়ে ছাদে। পা গুছিয়ে বসে আছে মিম। মিম চাঁদ দেখছে আর রাফু মিমকে। ঠোঁটের নিচে ছোট্ট তিলটা জলজল করছে মিমের। রাফুর হাত বাঁধা মানছে না। আস্তে করে নরম ঠোঁট টেনে নিচ্ছে। কিছু বলছে না মিম। চুপচাপ চাঁদের দিকে তাকিয়ে আছে। চাঁদের চারদিকে 2 ফুট উঁচু দেয়া। দুজন শুয়ে থাকলেও চারপাশ থেকে কেউ টের পাবে না। তখন মধ্যরাত, প্রায় ঘুমের শহর। হালকা করে টেনে মিমকে এক করে ফেলে রাহুর দেহে। চাঁদ মুখ লুকায় কালো মেঘে। দুজন সুখী মানুষের সুখের সাগরে নৌকা বয়ে চাঁদ উকি দেয়নি। বিছানায় শুয়ে আছে দুজন ক্লান্ত শরীরে। মিমের পাগলামি আবার শুরু। মাথা উঠিয়ে রাফুর দিকে তাকিয়ে বলল, আইসক্রিম খাবো। হা করে তাকিয়ে আছে মেয়েটার দিকে। জোর কণ্ঠে বলল রাফু, তুমি কি পাগল নাকি? ইস, পাগল না, যাও আইসক্রিম খাবো। পারবো না। পারবো না? না, পারবো না। আচ্ছা, তুমি আবার আমার কাছে এসে
পারলে তখন দেখাবো। আচ্ছা আমি যাচ্ছি। এই তো সোনা বরটা আমার। রাগে কচকচ করতে করতে একটা গেঞ্জি গায়ে জড়াচ্ছিল, তখন মিম বলল, গেঞ্জি পরে যাও কোথায়? তোমাকে উদ্ধার করতে। মুখে হাত দিয়ে খুব খুব করে কেসে ওঠে মিম। রাফু চিন্তা করে মেয়েটার ভয়ঙ্কর রূপ বের হচ্ছে আস্তে আস্তে। আগে বলেছিল বিশ্বাস করিনি, এখন বুঝতে পারছি মেয়েটা কতটা বদমাইশ। রুম থেকে বের হবে তখন মিম রাফুকে ডাক দেয়। এই শুনছো? হ্যাঁ বলো। তুমি বাইরে যাচ্ছ? আমি একা একা ভয় পাবো তো। কেন, আইসক্রিম খাবে না? আনতে যাচ্ছি। আইসক্রিম আনতে বাইরে যেতে হবে কেন? এত রাতে তোমাকে কে দিয়ে যাবে আইসক্রিম শুনি? মিস্টার মাস্টার এনে দিবে। মস্করা করবে না, যাচ্ছি আমি। এই কোথায় যাচ্ছ? তোমার মাথা। আইসক্রিম তো ফ্রিজেই আছে। মুখে হাত দিয়ে ফেলে মিম। রাফু রক্তচক্ষু করে তাকিয়ে আছে মিমের দিকে। আল্লাহ, মেয়েটা আমাকে মেরেই ফেলবে। তোমাকে তো আস্তে আস্তে মারবো। তবে রে দেখাচ্ছি বলে রুমের দরজা আটকে দেয় রাফু। সকাল তখন 9টা বাজে। ঘুমো ঘুমো চোখে চারিদিকে তাকাচ্ছে রাফু। মিম নেই পাশে। দরজার সামনেই দাঁড়িয়ে শহীদ, রাফুর বাবা। সকল ক্লান্তি মুহূর্তে হারিয়ে গেছে। কোনো রকমে বিছানার উপর বসেই বলল, মিম কোথায়? বাবা তখন বলল, তুই বিয়ে করেছিস? একবারও জানানোর প্রয়োজন মনে করলি না? মিম কোথায় সেটা জিজ্ঞেস করছি আমি। বাবা রাফুর সামনে এগুতে এগুতে বলল, তুই নিজেকে কি মনে করিস? হ্যাঁ, এতিম মনে করি, মাহারা এক এতিম। তোর সুখের জন্য দ্বিতীয় বিয়ে করি? আমার সুখ চাইলে দ্বিতীয় বিয়ে করতেন না বাবা, আমি তোমার সঙ্গ চেয়েছিলাম। যাই হোক, বাসায় চল। আমার বাসা তো এটাই এখন। গরজামা থাকবে এখানে? নিজেকে বেঁচে দিছিস রাফু? বাপ তো অবাক লাগছে। সরি বাবা, ঘর জামাই সে থাকে যে নিজের ঘরের থেকেও বউয়ের গোলাম হয়ে থাকে, যেমন তুমি। আমি তো ইচ্ছে স্বাধীন। তুই কি ভাবছিস অন্ধকার জগৎ থেকে তোকে বাঁচতে দেবে? যেটা তোমার দায়িত্ব বাঁচানোর হলে আমি রাফু তা গোপন রাখো, দেখবে আমার জীবনটা সুন্দর হবে। তোর মা দুপুরে খাবার জন্য তোদের ডেকেছে। আমার মা নেই, তুমি চলে যাও। কথাটা বলে চুপ হয়ে যায় রাফু। নতুন শাড়ি গয়না পরে নতুন করে বউ সেজেছে মিম। কি হলো, তুমি যাবে না? বাবা এসেছেন আমাদের নিতে। আমি যাচ্ছি না। তুমি যাবে না মানে? চুপ করে থাকে রাফু। তখন বাবা বলল, মা আমি বলছি ও জেদে ও আটকে আছে। বাবা কি বলছেন? যা শুনতে পাচ্ছি তাই। আচ্ছা তোমার যেতে হবে না, আমি বাবার সাথে যাচ্ছি। রাফু দ্বিতীয় কথা বলল না। মিমকে যেতে বাধাও দেয়নি। দেখে আসুক নর। বাসার নিচেই কালো রঙের 4-5টা গাড়ি। একই রকম গাড়ি, এক মডেল, নাম্বার প্লেট। রাফুর বাবা মুচকি হেসে বলল, মা এটা নিরাপত্তার জন্য। মিম বুঝতে পারেনি এখনো রাফুর বাবা কত বড় গ্যাংস্টার, আর তার বিপদ যে প্রতি পদে পদে। গাড়ি চলছে, একটি করে গাড়ি সামনে পিছে করছে। হঠাৎ করেই কালো রঙের বাইক তাদের পাশে তাল মিলিয়ে চলছে। কালো কাপড়ে মুখ বাঁধা, সানগ্লাস চোখে, পিঠে বাঁধা দুটো তলোয়ার। রাফুর বাবা বলল, আমার ছেলেটা তোমাকে সত্যি খুব ভালোবাসে, সঙ্গ দিও সবসময়। মিম আশ্বাস দেয় তার বাবাকে, কখনো ছেড়ে যাবে না রাফুকে। সামনেই উঁচু দেয়ালে বাঁধানো একটি বাড়ি, চারপাশে নিস্তব্ধ, হাতে অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে কয়েকশো গার্ড। মিম ঘাবড়ে আছে। রাফুর বাবা বলল, নিরাপত্তা মা, কখন কি হয়ে যায় কে জানে, তাই একটু একটু। মিমের মুখে কথা নেই, চুপচাপ বসে আছে। বাড়ির ভিতরে গাড়ি প্রবেশ করতেই চমকে ওঠে মিম। বাড়ির সামনে খালি জায়গায় ছোট্ট ফুলের বাগান, কত সুন্দর করে সাজানো। পাশের কালো বাইকটাও এসে ঢুকলো বাসার ভেতর। মিম বলল, বাবা এই বাইকটা তো তখন ছিল না। বাইকটা স্পেশাল কারোর? স্পেশাল কে? তুমি নিজেই দেখে নাও। বলেই গাড়ি থেকে বের হয় মিম। বাসার সবাই বাহিরে চলে আসছে। রাফুর সৎ মা, বাবার দ্বিতীয় বউয়ের ছোট মেয়ে আরিফা আর বড় ছেলে আব্দুল্লাহ। আব্দুল্লাহকে বন্ধু ভাবে সে, তাকে কখনো ভাই ভাবেনি রাফু। সৎ মা সবার সামনে, তার হাসি দেখলেও শরীর জ্বলে রাফুর। মিম তাকিয়ে আছে কালো বাইকের দিকে। কে এই স্পেশাল মানুষ? কালো কাপড়ে বাঁধা মুখ খোলেনি, তড়িঘড়ি করে বাসার ভেতরে প্রবেশ করে। বাবা মানুষটা কে? এমন অদ্ভুত ভাবে সেজেছে, তার উপর বাসার ভেতরে ঢুকে যাচ্ছে। তুমি ভুল ভাবছো মা, ওর যে সহ্য করবে কিভাবে সেটাই ভাবছে। মানে? মিমের মাথায় কিচ্ছু ঢুকছে না। রাফুর বাবা বলল, ছেলেটা আজ 12 বছর পর এই বাসায় ঢুকছে, শুধু তোমার জন্য।
ধন্যবাদ মা, ধন্যবাদ। আর ছেলেটা আর কেউ না, রাফু নিজেই। মিমের কাছে সব কিছু গোলমেলে লাগছে, তবুও নতুন বউ হিসেবে কিছু বলতে পারছে না। বাড়ির সকল মানুষ আজ নতুন উৎসবে মেতেছে, মিমকে নিয়ে ব্যস্ত সবাই। এর মধ্যে রাফু এসে বলল, দেখুন আন্টি, আমি এখানে থাকতে আসিনি। মিমের শখ হয়েছে আমার বাবার নিমন্ত্রণ গ্রহণ করে এসেছে বলেই এসেছি। রাফুর সৎ মায়ের মুখ কালো হয়ে গেছে, আনমনে বলল, 12 বছর পরলে একটু তোমার যত্ন নিতে দিও। আমি মায়ের জায়গা নিতে পারবো না, কিন্তু তুমি যে আমাকে আন্টি ডাকলে সে অধিকারে এই দিও একটু। নতুন বউকে নিয়ে এসেছ। রাফুর দ্বিতীয় কথা বলার সুযোগ নেই, রুমে ফিরে যাচ্ছে রাফু। মিম বলল, মা আমি একটু ওর রুমটা দেখে আসি। আচ্ছা যাও। রাফুর সৎ মা হলেও রাফুকে নিজের ছেলের মতোই ভাবছে, কিন্তু রাফুই তাদের অবহেলা করছে। মিম রাফুর রুমে প্রবেশ করে স্তব্ধ। দেয়ালের চারপাশে রাফুর মায়ের ছবি টাঙানো। মন খারাপ করে আছে রাফু। মিম পাশে বসে রাফু তখন বলে, আমার মা খুন হয়েছিল। শক্ত করে রাফুর কাঁধ চেপে ধরে মিম। হঠাৎ বাহিরে গোলাগুলির শব্দ, হামলা হয়েছে। চারিদিকে হইচই বেঁধে গেছে। ধাই ধাই করে বুলেটের আঘাতে বাঁধ ভেঙে যাচ্ছে। শহীদ হাসানের বাড়ির গার্ডগুলো মাটিতে লুটিয়ে লুটিয়ে পড়ছে একে একে। মিমকে নিয়ে মাঝের রুমে চলে আসে রাফু। আব্দুল্লাহ তার মায়ের সাথে দাঁড়িয়ে। মিমকে ওর মায়ের সাথে যেতে বলে রুমের মূল দেয়ালে ঝুলানো রাফুর মায়ের ছবি সরাতেই একটা গোলাকার সুইচ বেরিয়ে আসে। অবাক হয়ে তাকিয়ে আছে আব্দুল্লাহ। সে নিজেও জানে না এখানে কি ছিল। পিনকোড দিতেই কচকচ করে শব্দ হয় পেছন থেকে। দোতলায় ওঠা সিঁড়িটা উপরে উঠে যায়। ভেতর থেকে বেরিয়ে আসে গুপ্তঘর। ঘরের সকল মেয়ে সদস্যদের ভেতরে পাঠানো হয়। সোফা সেটের নিচে সব অস্ত্র রাখা। আব্দুল্লাহ একটা স্নাইপার নেয়, রাফুর হাতে দেয় একটা। দোতলায় উঠে তাক করে দূর নিশানায়। অন্ধকার জগতের ছায়া আবার পড়েছে ওর দেহে। বাসার সামনের বাগ থেকে হামলা করছে তারা। প্ল্যানিং করায় দুর্বল বোঝা যাচ্ছে। এতক্ষণে শহীদ হাসানের গ্যাংয়ের সদস্যদের খবর হয়ে গেছে। হামলা হয়েছে বসের বাসায়। ছুটে আসছে তারা। রাফু আব্দুল্লাহকে বলল, আমাকে কভার করিস, আমি নামলাম। বলেই স্নাইপার রেখে একটা সাব মেশিন গান হাতে নিয়ে বেরিয়ে পড়ে। সামনে যা আসছে তছনছ করে ফেলছে। পেছনে আব্দুল্লাহ স্নাইপার দিয়ে কাভার করছে রাফুকে। হঠাৎ রাফুর মাথায় পিস্তল ঠেকিয়ে ধরে রাফুর দলের গার্ড একজন। হতবাক হয়ে যায় রাফু। সে গার্ড বলে, এতদিন তোদের অপেক্ষায় ছিলাম। আব্দুল্লাহ গার্ডের দিকে স্নাইপার নিশানা তাক করতে হাতের ইশারায় ওকে থামিয়ে দিল রাফু। গার্ড মোবাইল বের করে কাউকে ফোন করে বলল, বস, রাফুর মাথায় পিস্তল ঠেকিয়ে আছে, কত দিবেন ওর মাথার মূল্য? রাফু হাসছে। নিজের মাথার মূল্য নির্ধারণ করতে গিয়ে ভুলে গেছে সে কার মাথার দিকে পিস্তল তাক করে রাখছে। হাতের ইশারায় স্নাইপারের 4 ইঞ্চি বুলেটে থেত দিয়ে গেছে গার্ডের মাথা। রক্তে মেখে গেছে রাফুর মুখ। ফোনটা হাতে নিয়েই রাফু বলল, রাফু বলছি, আমার মূল্য শুধু আমাকেই দিয়ে মেটানো যাবে। তুই কোন দেশের আলুবে? ফোনের ওপাশ থেকে উত্তর আসে না। এক টানে পানির গ্লাস শেষ করার শব্দ আসে। রাফু আবার বলল, আমার পরিবারের দিকে দ্বিতীয়বার যদি চোখ তুলে তাকিয়েছিস না, তোর চোখ তুলে তোর পিছনে ঢুকিয়ে দিব। মনে রাখিস, এই পরিবারে দুটো মাল পয়দা করে রাখছে শহীদ, তোদের মতো চুনোপুটিকে দেখে নেবার জন্য। বলতেই ফোন ডিসকানেক্টেড হয়ে যায়। রাফুর দরের লোকগুলো ঘেরাও করে ফেলে তাদের। গোলাগুলি বন্ধ তখন। রাফুর বাবা উত্তেজিত কণ্ঠে বলতেছিল, কার এত বড় সাহস আমার পরিবারের উপরে হামলা করে? কার সাহস? মিম ঘাবড়ে আছে। বেসিনে মুখ ধুয়ে নেয় রাফু। মিমের হাতটা শক্ত করে ধরে আছে আব্দুল্লাহর মা। মিম, এদিকে আসো। ডাক দেয় রাফু। মিমের পাশে এসে দাঁড়াতে রাফু বলল, দ্য ব্ল্যাক ড্রাগন পরিবার প্রতিষ্ঠাতা শহীদ আমার জন্মদাতা মিসেস শহীদ, তার পরিবার। দেয়ালের ঝুলানো মায়ের ছবি দেখছো না? আমার গর্ভধারিণী মা, তাকে খুন করা হয়েছিল। তা তো বলেছিলাম তোমাকে, আজ সবার সামনে কথাটা বলি। আপু, এসব কেন? রাফুর কথার মাঝে ওর বাবা কথা বলে ওঠে, সত্যিটা ওকে জানতে হবে। ওর সাথে না বাকি জীবনটা যে কাটানো বাকি। আমার মতো বউয়ের আঁচলে মুখ লুকিয়ে থাকার ছেলে নই আমি। রাফু কি বলছে এসব? চুপ করুন আন্টি, সত্যি আপনিও জানেন না, জানতে হবে আপনাদের। মনে আছে আন্টি, আপনার বাবা এক দুর্ঘটনায় মারা যায়। সেটা মিস্টার শহীদের গাড়ি ছিল, যেটা আপনার 2 ভাই বুঝতে পেরেছিল। তারা হামলা করে মিস্টার শহীদের উপরে। দুর্ভাগ্যবশত তার সাথেও আমার মাও ছিল।
তার কিছু হয়নি। মায়ের দেহ মুখ থুবড়ে হয়ে পড়েছিল রাস্তায়, কেউ এগিয়ে আসেনি। গাড়িতে বসে এসব ঘটনা নিজ চোখে দেখেছি। বয়স তখন মাত্র 9 ছিল, কিছু করতে পারেনি। আমার কাছে যে তলোয়ার দুটো দেখেন, এ দুটো দিয়েই আমি আপনার ভাইয়ের হত্যা করে মা হত্যার প্রতিশোধ নিয়েছি। তলোয়ার দুটো আপনাদের কাছেই রাখুন, আপনাদের আমানত। আজ মিমের সামনে সব বলছি কেন জানেন? মিমের সত্যিটা জানা দরকার। দ্বিতীয়বার এ নরকে আসার নাম যেন মুখ না আসে, তার জন্য আমি এ জগতের বাইরে চলে এসেছি। শুধু মিমের জন্য এ বাসায় এসেছি। আল্লাহ হাফেজ, চলে মিম। মিমের হাতটা শক্ত করে ধরে রাফু, চোখ খোলা রেখে কালো কাপড়ে বেঁধে দেয় মুখ। বাহিরের শোকনের চেয়ে আছে কে বের হয় তা দেখার জন্য। সে বাইকে এসেছিল, তাতে চলে গেছে রাফু। লন্ডভন্ড হয়ে আছে চারিদিক। রাত তখন 2টো। মিমের চোখে আতঙ্ক। সারাদিনে কি দেখছে তা ভুলতে পারছে না। রাফুর সাথে কথা বলতেও বুক কাঁপছে ওর। মিমের হাতে হাত রাখে রাফু শান্ত কণ্ঠে বলল, আমি অন্ধকার থেকে বেরিয়ে আসছি মিম। আমি সেই জগতে ফিরতে চাইনি। তুমি বরং নিজে ইচ্ছেতেই গেছো এমন জায়গায় যেখানে নরকের চাইতো কষ্টের মৃত্যু সবসময় হাতের মুঠোয় থাকে। তুমি নিজ চোখে দেখেছো, সব কিছু ছেড়ে চলে আসছি আমি। আমার শুধু তুমি চাই। আজ চলে যাব অনেক দূরে, তুমি আর আমি। থাকবে না কেউ, কেউ আমাদের চিনবে না। এমন জায়গায় চলে যাব, তবুও আমি একটা তুমি চাই। মিম কিচ্ছু বলছে না। রাফুর চোখে পানি ঝরছে। মিম বসা থেকে উঠে নিজের লাগেজ গোছানো শুরু করে। চোখ মুছে মিম বলল, কি হলো, তোমার কিছু লাগবে না? গুছিয়ে নাও। রাফুর মুখে স্বস্তির হাসি। মিম আবার বলল, তুমি হাসতেও পারো, আমি তো আজ দেখলাম। রাফু কিচ্ছু বলল না। নগদ টাকা আর কিছু জামা কাপড় গুছিয়ে রওনা হলো তারা অচেনা গন্তব্যে। বাসা থেকে মিমের গাড়ি নিয়ে বের হয় তারা। বাসার বাইরেও শকুনের মতো নজর পেতে রেখেছিল রিফাত আর আশিক। রাফুর গাড়ি বের হতেই আশিক ফোন করে আব্দুল্লার কাছে। বস, রাফু বের হয়ে গেছে। টেবিলের ওপরে জোরে জোরে আঘাত করে আব্দুল্লাহ বলল, এবার যাবি কোথায় রাফু? দিনে তো বেঁচে গেলি, নিজ বাড়িতে হামলা করেও তোকে মারতে পারিনি। এখন বাইরে বসে তোর জীবন শেষ করতেই হবে। এক জঙ্গলে শিকারী একজন থাকে, দ্বিতীয় জনের মৃত্যু যে শিকারী করতে পারে সেই রাজা হয়। বস, আমরা কি পিছু নেব? হ্যাঁ, পিছনে দেখ কোথায় যায় ওরা। ওকে বস, আপনাকে আপডেট দিচ্ছি পরে। গাড়ি চলছে অচেনা গন্তব্যে। কোথায় যাবে দুজন কেউ জানে না। শহর থেকে বেরিয়ে আসতেই মিম বলল, এই শোনো না, হ্যাঁ বলো। আমাদের বিয়ের আজ 3য় দিন, কিন্তু আজকেই আমরা পালিয়ে যাচ্ছি। আমাদের ভালোবাসা রোজ বাসর রাত হবে, নতুন করে নতুন ভাবে রোজ বিয়ে হবে আমাদের। নতুন সকলে তোমাকে নতুন করে নিব, একটু কষ্ট করো প্লিজ। আমি আইসক্রিম খাবো। এটা বাসা নাকি? এখন আইসক্রিম পাবো কোথায়? এই যে রাস্তার পাশে কত দোকান, একটা থেকে নিয়ে দাও। ঠান্ডা লাগবে তো তোমার? আমার ঠান্ডা লাগলে তোমাকে জড়িয়ে রাখবো, তুমি গরম হলে আমার ঠান্ডা চলে যাবে। তুমি বাচ্চাদের মতো করো কেন? এই দেখো, আমার সব দাঁত উঠে গেছে, এখন বাচ্চা নেই আমি। পাগলি একটা। বলেই রাস্তার সাইডে গাড়ি থামিয়ে মিমের জন্য একটা আইসক্রিম নিয়ে আসে। মিমের হাতে আইসক্রিম দিতে মিম রাফুর হাত ধরে এক টানে ওর উপরে নিয়ে আসে। রাফুর অর্ধেক গাড়ির ভেতরে আর অর্ধেক মিমের উপরে। নিঃশ্বাসে নিঃশ্বাস মিলছে দুজনার। মিম বলে উঠল, চলো হানিমুনে যাই, কক্সবাজার, তুমি, আমি আর সমুদ্র। মিমের ঠোঁটে রাফুর ঠোঁট ভিজিয়ে বলল রাফু, চলেন মহারানী, আপনার যা হুকুম রাজা তা পালন করবে। আপনি খুশি তো? পুরো দুনিয়া সুন্দর। হয়েছে, গাড়ি চালান। রাতের কিছুটা সময় কুমিল্লার এক হোটেলের সামনে গাড়ি থামিয়ে খাওয়া দাওয়া করে গাড়ির মধ্যেই ঘুমিয়ে থাকে ওরা। রাফুর কাঁধে মাথা রেখে নিশ্চিন্তে ঘুমিয়ে থাকে মিম। সকালে আবার রওনা হয় কক্সবাজারের উদ্দেশ্যে। সন্ধ্যা তখন। কক্সবাজার পৌঁছে হোটেলের রুম বুক করে ফ্রেশ হয়ে নেয় দুজন। রিফাত আশিক ওদের পিছু নিয়ে পৌঁছে যায় কক্সবাজার। আব্দুল্লাহকে ফোন করে জানিয়ে দেওয়া হয় ওরা কক্সবাজার আসছে। আব্দুল্লাহ আর দেরি করে না, রাতের ফ্লাইট ধরে চলে যায় কক্সবাজার। সমুদ্রের তীরে লোকজন কমছে ধীরে ধীরে। মিম আর আপু হাঁটছে। সমুদ্রের ঢেউয়ের শব্দ তাদের মুগ্ধ করছে। তীব্র বাতাসে চুলগুলো এলোমেলো হচ্ছে মিমের। পাশেই টুরিস্টের বসার জন্য বেঞ্চ রাখা। ঘন্টা হিসাবে ভাড়া নেয় তারা। রাফু বসছে, মিম দাঁড়িয়ে আছে। বাতাসে নিজেকে হারাচ্ছে। আসক্ত হচ্ছে রাফু। মিমের আসক্ত। কোমর ধরে বসিয়ে ফেলে রাফুর কোলে। ঘাড়ের ওপর গরম নিঃশ্বাস ফেলে কানের পাশে মুখ নিয়ে বলে রাফু, ম্যাডাম রুমে চলি।
জি না, আমি এখানেই ভালো আছি। রুমে গেলে? থমকে গেছে মিম। রাফুর হাত থেকে ছুটতে চাইছে, পারছে না। চুলের গ্রানে ডুব দিচ্ছে রাফু মিমের গভীরে। তীব্র বাতাস, সাগরে অদৃশ্য শব্দে নেশাগ্রস্ত রাফু। মিমের ভালোই লাগছে সব মিলিয়ে। দূর থেকে তাদের দেখছে রিফাত। শরীরে তার প্রতি রাগ বুদবুদ করে ফুটছে। হাতে ছুরিটা শক্ত করে ধরে বলছে, আশিক মনে যাচ্ছে ওকে এক্ষুনি শেষ করে ফেলি। ভাই শান্ত হন, আব্দুল্লাহ ভাই আসুক, তারপর না হয় খুনটা আপনি করলেন, দোষটা আব্দুল্লাহর উপর চাপিয়ে দিবেন। হ্যাঁ, এটা ঠিক। সাপ ও মরল, লাগছে ভালো না। এটা ভেবেই ফিরে গেছে রিফাত আর আশিক। মিমকে কাছে টেনে নিয়েছে রাফু। নিস্তব্ধ সমুদ্রের তীরে কেউ নেই ওদের বিরক্ত করার জন্য। দু এক জোড়া লাভবার্ড লাফুর মতোই তার লাইফ লাইনে জড়িয়ে আছে। এই আমি ভিজবো। হঠাৎ বলে উঠল মিম। রাফুর তো চোখ লাল হয়ে যাচ্ছে মেয়েটার পাগলামি দেখে। কি বলছো আবার বলো তো? রাফুর কথা শুনে মিম একটু থমকে যায়। এত রাতে যতই পাগলামি করুক না কেন, মিমকে সমুদ্রে ভিজতে দেবে না রাফু। না মানে পা ভেজাবো সমুদ্রে ঢেউয়ে। না, ভেজাতে হবে না। প্লিজ। বলেই মেয়েটা হাত দুটো রাফুর দিকে বাড়িয়ে দেয়। চোখ টলমল করছে। রাফু না করলে কেঁদেই দিবে মেয়েটা, তেমন ভাব করে আছে মিম। মিমের গালে একটা টান দিয়ে বলল রাফু, পাগলি একটা। বেঞ্চ থেকে উঠতেই বেঞ্চের ভাড়া নিতে চলে আসে একজন। রাফু তাদের পাওনা মিটিয়ে জলের কাছে চলে আসে। ভেজা বালুতে পা রেখে লাফিয়ে ওঠে মিম। বাচ্চা মেয়েদের মতো ছোট ছোট লাফ দিচ্ছে সে। ছোট ছোট কাকড়া দেখে আতকে চিৎকার দিয়ে লাফুর করে চড়ে বসে। পাগল মেয়েটাকে বুঝিয়ে তারপর নিচে নামায় রাফু। ঢেউয়ের শব্দ বুদ্ধি পাচ্ছে। পানি এসে ছুঁয়ে যাচ্ছে মিমের শরীর। হিংসে হচ্ছে রাফুর। মিমকে ছুঁয়ে যাক নিস্তব্ধ রাতে, তা শুধু রাফুই। অন্য কিছুর স্পর্শে শিহরণ জাগুক ওর দেহে, তা কখনোই মেনে নিতে পারে না রাফু। মেয়েটা লাফাতে লাফাতে অনেকটা দূরে চলে যায়। রাফু ওর পিছু পিছু আসে। চাঁদের আলোয় সবকিছু যেন স্পষ্ট সন্ধ্যা নামার মতো। হে সুন্দরী, উফ কি ফিগার মায়েরে, চল রুম বুক করা আসে। কথাগুলো বলছে আর মিমের চারপাশে ঘুরঘুর করছে কয়েকটা ছেলে। মিম চারিদিকে তাকাচ্ছে, দিশেহারা মিম। তাদের মধ্যে একটা ছেলে বলে উঠল, মামা ধর, এখানে আমাদের কেউ কিছু করতে পারবে না। বলতেই পেছন থেকে একটা ছেলে মিমকে ঝাপটে ধরেছে। শকুনের চাহনিতে চেয়ে আছে সামনে থাকা ছেলেগুলো। চিৎকার দিতে গিয়েও বাধা থেকে মুখ চেপে ধরে আরেকজন। সামনে থাকা ছেলেটা মিমের দিকে এগোচ্ছে। ধাপ করে এক শব্দ, কানের ওপাশ থেকে রক্ত ছিটে বেরিয়ে পড়ছে। হাঁটু গেড়ে বসে পড়েছে ছেলেটা। পেছনে দাঁড়িয়ে আছে রাফু, হাতে সমুদ্রে ভেসে আসা লোহার পাত। বসা ছেলেটার পিঠে এক আঘাত, লুটিয়ে পড়ে মাটিতে। মিমকে ছেড়ে দিয়ে ছেলেগুলো দৌড়ে পালানোর চেষ্টা করলে রাফুল পিস্তল থেকে 4টা বুলেট খরচ করে 4 জনের পায়ে নিশানা। গড়াগড়ি খাচ্ছে তারা বালুর উপরে। দুজনের পায়ে নিশানা লেগেছে আর দুজনের মস্তিষ্কে। সাথে সাথে মৃত্যু দুজনার। ভেজা বালু রক্তে লাল হয়ে যাচ্ছে। রাফুর রক্ত টক বগিয়ে ফুটছে। সামান্য পানি ওকে ছুঁয়েছে, তার কারণেই ওর রাগ হচ্ছিল। আর এরা তো মানুষ। পায়ে হাত দিয়ে চেপে ধরে চিৎকার করছে ছেলে দুটো। তাদের সামনে দাঁড়িয়ে রাফু, হাতে লোহার পাত। তোরা ভুল করেছিস যে ভুল মানুষের শরীরে স্পর্শ করেছিস। বলেই ওদের 2 হাতে আঘাত করা শুরু করে রাফু। আমার কলিজায় হাত দিবি তোরা, তাই না? চিৎকার করে বলছে এগুলো আর শরীরের সমস্ত শক্তি দিয়ে ওদের আঘাত করছে। দেহের হাড়গুলো মরমর করে ভাঙছে। সে শব্দ রাফুর কান পর্যন্ত পৌঁছে যাচ্ছে। ওদের আর্তনাদ রাফুর কানে পৌঁছায় না। টহলকারী পুরি এসে দৌড়ে আসছে ওদের চিৎকার শুনে ঘটনাস্থলে। ততক্ষণে রাফুর 2টো বুলেট ওদের দেহ ছিঁড়ে বের হয়ে গেছে। পুলিশ 5টা লাশ উদ্ধার করে সেখান থেকে। কে মেরেছে প্রমাণ নেই। হোটেলে আস্তে আস্তে মিম বলল, ওদের এভাবে মারা ঠিক হয়েছে কি? তোমাকে স্পর্শ করায় সেই সকল মানুষের মৃত্যু ভয়াবহ হবে। তোমাকে স্পর্শ করার অধিকার শুধু আমার। আসছে অধিকার দেখাতে। রাফুর রাগ তখনও কমেনি। বড় বড় নিঃশ্বাস ফেলছিল, চোখ লাল হয়ে আছে। মিম রাফুর দিকে তাকিয়ে একটু চুপ হয়ে গেছে। তারপর আবার বলল, আমি তো তোমারই। তুমি ছাড়া যে আমাকে স্পর্শ করবে তার হাত আমি ভেঙে দিব। শুধু হাত না, জীবন যাবে। হয়েছে, আর জীবন নিতে হবে না। আমি একটা রাফুকে চাই, যে রাফু এসব মারধর থেকে সম্পূর্ণ আলাদা। আমি আমার জন্য মারধর ছেড়েছি, তোমার জন্য ছাড়িনি। আমার উপর অন্যায় হবে সহ্য করব, কিন্তু তোমার উপরে ফুলের টোকা আসলেও আমি হিংস্র হব, কারণ তুমি স্পেশাল।
কেমন স্পেশাল মিস্টার মাস্তান? রাফুর কথা বলার মোটেও ইচ্ছে নেই এখন। নিরিবিলি হোটেলের রুমে ঢুকে ফ্রেশ হয়ে বিছানায় ওঠে। অন্ধকার রুমে মিমের বুকে মুখ লুকিয়ে দুজন এক হয়ে যাচ্ছে সুখের সাগরে। পরদিন সকালে পুলিশ তদন্ত করছে সমুদ্রের তীরে। সমুদ্রের জলে সবকিছু সমান হয়ে গেছে, ধুয়ে গেছে সবকিছু। রিফাত সব ঘটনা শুনে স্তব্ধ। 5টা লাশ, অথচ খুনি উঠাও। আশিকের আশঙ্কা খুনগুলো রাফুর হাতেই হয়েছে। সে সময় রাফুই ওইখানটায় ছিল। এর মাঝে আব্দুল্লাহও এসেছে ওদের ওইখানে। রিফাত আব্দুল্লাহর সামনে এগিয়ে বলল, বস, গত রাতে 5 জন খুন হয়েছে এখানে। তো না, সব তা নয়। টুরিস্টদের নিরাপত্তার জন্য পুলিশ পাহারা বেশি হবে এখানে। তাই বলছিলাম কি, কাজটা অন্য এক জায়গায় করলে ভালো হয় না? ঠাস করে একটা চর ফেলে দেয় রিফাতের গালে আব্দুল্লাহ। রক্তচক্ষু চোখে চেয়ে বলল, এমন সুযোগ দ্বিতীয়বার আসবে বলে মনে হয় না। শহরে বসে রাফুর শরীরে চুল পরিমাণ আঘাত করা সম্ভব না। তাই যা করতে হবে এখানেই। পুলিশ আমি দেখে নেব। রিফাত আর কিচ্ছু বলল না। নিজের শরীরের রাগ কন্ট্রোল করে রেখেছে, শুধু সময়ের অপেক্ষা। সারাদিন রাফু আর মিম সমুদ্রের তীরে ঘুরে বেড়াচ্ছে। নোনা জলে শরীর ভেজাচ্ছে। ঝিনুক কুড়োয় মিম রাফু ফ্রেমে বন্দি করে সময়গুলো। রাত তখন 10টা। ওরা দুজন সমুদ্রের তীরে ডাবের পানি খেতে খেতে হাঁটছিল। হঠাৎ সব পুলিশ চলে যাচ্ছে সেখান থেকে। রাফু খেয়াল করেনি সেটা। হাঁটছে তারা, কল্পনা করছে তাদের ভবিষ্যৎ নিয়ে। গত রাতেও তারা তাদের বাচ্চার নাম দিয়ে ঝগড়া বেঁধেছে। ঝগড়া শেষ হয়েছিল এটা বলে, যদি ছেলে হয় তাহলে নাম রাফু রাখবো, আর মেয়ে আসলে তার নাম মীরা হবে। দুজনের মতামত এক। জড়িয়ে ধরে আবারও ঘুম দিয়েছে। আজ দুজন হাঁটছে সমুদ্রের তীরে। আকাশে মেঘ জমেছে। একটু হলেই কেঁদে দিবে আকাশ। মিম আকাশের কান্নাকে বৃষ্টি ভেবে উপভোগ করে। রাফুও করে। মিম পাশে দাঁড়িয়ে। আব্দুল্লাহ, আশিক আর রিফাত মুখে কালো কাপড়ে মুখ বেঁধে নিতে বলে। যখন দুজনার ঠোঁটে আসক্ত হবে তখনই হামলা করতে হবে। আশিকের পেছনে আয়রন রড। আশিকের কাজ শুধু রাফুর মাথায় আঘাত করে তাকে অচেতন করা। বাকি কাজটা রিফাতের কাছে ছুরি, আর আব্দুল্লার কাছে রাফুর ফেভারেট 9mm পিস্তলটা। রাত 10টার একটু বেশি। ডাবের জলে তৃষ্ণা মিটছে না রাফুর। মিমের মাথার পেছনে হাত রেখেই টেনে নেয় রাফুর কাছে। দুজনের চোখে অতৃপ্তির তৃষ্ণা। কোমল ঠোঁট এক হতেই আশিকের হাতে থাকা আয়রন রডের আঘাত পড়ে রাফু। মাথা ফেটে রক্ত ঝরছে। ঘুরিয়ে আরেকটা আঘাত। চেয়ে আছে রাফু তাদের চেহারার দিকে। কালো অন্ধকার ছায়ার মতো লাগছে। মিম রাফুকে ধরতেই আশিক মিমকেও আঘাত করে। এক আঘাত। বালিতে লুটিয়ে পড়তেই কোনো রকম উঠে দাঁড়িয়ে আশিকের গলায় টিপে ধরে। জিব্বা বাহির করে ফেলে আশিক। রিফাতের কাছে থাকা ছুরিটা রাফুর ডান বুকে বসিয়ে দেয়। মা করে এক চিৎকার করে রাফু। সমস্ত পৃথিবী অন্ধকার। গভীর ক্ষতের সৃষ্টি হয় বুকের ডান পাশে। ছুরিটা রাফু হাতে নিয়েই অন্ধকারে চালিয়ে দেয়। আঘাত করে আব্দুল্লাহর হাতে। চিনচিনিয়ে রক্ত ঝরছে ওর হাত থেকে, তবুও দাঁড়িয়ে রাফু। সবশেষে আব্দুল্লাহ রাফুর বুকে ডান পাশে তার পিস্তলের একটা বুলেট বুকে চির করে ঢুকিয়ে দেয়। লুটিয়ে পড়ে সমুদ্রের তীরে। সবকিছু নিস্তব্ধ। মিমের জ্ঞান নেই। অতিরিক্ত রক্তক্ষরণে জ্ঞান হারিয়েছে। রাফু তাকিয়ে আছে আকাশের দিকে। সমুদ্রের ঢেউ বারবার এসে শরীরে জড়িয়ে যাচ্ছে। নিশ্চুপ হয়ে গেছে। আব্দুল্লাহ ওদের নিয়ে একটু দূরে যেতেই ধাই ধাই করে আরো দুটো শব্দ হয়। রিফাতের রক্তাক্ত দেহ লুটিয়ে পড়ে বালুতে। আশিক হতবাক হয়ে তাকিয়ে আছে। আব্দুল্লাহ বলল, শালা আমাকে ব্ল্যাকমেল করার জন্য ভিডিও করে। বলেই রিফাতের শার্টে বোতামের মতো লুকানো ক্যামেরাটা বের করে নেয় আব্দুল্লাহ। আশিক তবদা খেয়ে দাঁড়িয়ে আছে। আব্দুল্লাহ আবার বলে, যখন ভিডিও রেকর্ড হচ্ছিল তখন সবুজ রঙের বাতির সিগন্যাল দিচ্ছিল, আর তাতেই আমার মাথার বাল্ব জ্বলে ওঠা। বিশ্বাসঘাতক। আশিক ভাবতেও পারেনি রিফাতের মনে এই বুদ্ধি চলছিল। আব্দুল্লাহ দ্বিতীয়বার আবার বলে, আশিক, রিফাতের লাশ গুম করে ফেল। তোর অ্যাকাউন্টে পর্যাপ্ত পরিমাণে মাল পেয়ে যাবি। শুধু গ্যাংয়ের মধ্যে কথাটা ছড়িয়ে দিবি যে এক অ্যাক্সিডেন্টে রিফাতের হাত কেটে গেছে, আর ওই অ্যাক্সিডেন্টের পর রিফাতকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। ব্যাস এটুকুই। ওকে বস, আপনি যা বলবেন তাই হবে। চলে যায় আব্দুল্লাহ। আশিক রিফাতের লাশের পেট কেটে ফেলে ওর হাতে ছুরি দিয়ে বালি ভর্তি করে কোমরের বেল্ট খুলে শক্ত করে বেঁধে সাগরের গভীরে নিয়ে ফেলে দেয়। নিখোঁজ রিফাত। ফোন করে কয়েকজনকে খবর ছড়িয়ে দেয় আশিক, সাথে আব্দুল্লাহ শেখানো কথাগুলো। সমুদ্রের তীরে মিম রাফুকে ঘায়েল অবস্থায় পড়ে থাকতে দেখে ওদের হাসপাতালে নিয়ে যায় কয়েকজন ট্যুরিস্ট।
কক্সবাজার ওদের চিকিৎসা দিতে না পেরে লাইফ সাপোর্টে ঢাকায় নিয়ে আসা হয়। অচেনা দুজন কেউ নেই তাদের সাথে। কত খরচ লাগবে তাদের চিকিৎসায় কেউ জানে না। ডাক্তাররা কেউ এগিয়ে আসছে না তাদের দিকে। একজন নার্স চিনতে পারে রাফুকে, সে রাফুর গ্যাং মেম্বারদের একজন। যে কোনো ঘায়েল অবস্থায় তাকে নেওয়া হয় গোপন আস্তানায়। চুপি চুপি ফোন করে সে শহীদ হাসানের কাছে। একদম ক্রিটিক্যাল অবস্থা রাফুর, নিঃশ্বাস চলছিল কোনো রকম কথা না ঘুরিয়ে সরাসরি সবকিছু খুলে বলে। অস্থিরতা শুরু হয় শহীদ হাসানের মনে। কাউকে কিচ্ছু না জানিয়ে চুপি চুপি চলে আসে হাসপাতালে। রাফুর মুখে অক্সিজেন লাগানো, নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে। ডাক্তারি সকল রিপোর্টে সাইন করে শহীদ হাসান। পুলিশ তদন্তের জন্য আসলে শহীদ হাসানকে ওখানে রেখে সালাম দিয়ে চলে যায় তারা। কে আহত হয়েছে তার জানবার বিন্দু মাত্র আগ্রহ দেখায়নি তারা। রাফুর অপারেশন চলছে। মিমের অবস্থাও ততটাই দুর্বল, মাথায় আঘাত করায় রক্ত জমেছে সেখানে। অপারেশন করলেও কমায় যাওয়ার সম্ভাবনা 80%। দুজনের অপারেশন চলছে দুটো রুমে। শহীদ হাসান পাগলের মতো ছুটছে এদিক সেদিক। 18 ঘন্টা অপারেশন হয় রাফুর। এ যাত্রায় বেঁচে গেছে রাফু, কিন্তু সুস্থ হতে কমপক্ষে 6 মাস সময় লাগবে। এতদিন হাসপাতালে ভর্তি হয়ে থাকতে হবে তাকে। মিমের অপারেশন হয়েছে, ডাক্তাররা কিছু বলতে পারছে না ওর অবস্থা। লাইফ সাপোর্টে রাখা হয়েছে মিমকে। বাঁচা মরা এক এখন মিমের। সৃষ্টিকর্তা মিমের ভাগ্যে যা লিখে রেখেছেন তাই হবে। শহীদ হাসান গোপনে রাফুর দেখাশোনার জন্য গ্যাংয়ের স্পেশাল একটা টিম তৈরি করে। সাধারণত নার্স ওয়ার্ড বয় হিসেবে হাসপাতালে ঘোরাফেরা করে রাফুর নিরাপত্তার জন্য। রাফুর জ্ঞান ফিরে হাঁটতে চলতে পারছে না ও। বুকের ভেতর অসহ্য যন্ত্রণায় জ্ঞান হারায় বারবার। রাফুর তখন জ্ঞান ছিল। শহীদ হাসান রাফুর সামনে দাঁড়িয়ে, কঠিন মানুষটির চোখেও জলে থই থই করছে। রাফু বলল, গ্যাংয়ের কেউ আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। আমি স্পষ্ট তার শরীরে ব্ল্যাক ড্রাগনের নিশানা দেখেছি, আঘাত করেছি তার শরীরে। তুই কি দেখছিস তাদের? না, তাদের মুখে কালো কাপড়ে বাঁধা ছিল। কাউকে সন্দেহ করছিস? আমি কাউকেই সন্দেহ করি না, কিন্তু কারা এরা? তাহলে কিভাবে বের করবি তাদের? আমি নয়, তুমি খুঁজে নাও আমার উপরে যেদিন হামলা হয় সেদিনের আশেপাশে কেউ আহত হয়েছিল কিনা। হঠাৎ শহীদ হাসান থমকে যায়। কিছু না বলে রাফুর সামনে থেকে বের হতে হতে বলছিল, আমি দেখব। শহীদ হাসানের চেহারায় বিষণ্ণের ছাপ। কেন জানি মনে হচ্ছে তার আপন কাউকে হারাতে চলেছে। দ্রুত বাসায় চলে আসে শহীদ হাসান। আব্দুল্লাহ শরীরে প্রচন্ড জ্বর, হাতে বড় সড়ো ব্যান্ডেজ লাগানো। শহীদ হাসান আব্দুল্লাহর সামনে এসে বলল, কাজটা কেন করলি তুই? ও তোর ভাই হয়, তুইও আমার ছেলে। এখন আমি কাকে বাঁচাই, নাকি নিজেই মরে যাই? রাফু কি বেঁচে আছে? আঁতকে ওঠে আব্দুল্লাহ। শহীদ হাসান নরম কণ্ঠে বলল, তোর কথা রাফু জানবে না, কিন্তু তুই যদি দ্বিতীয়বার রাফুর উপরে হামলা করিস তাহলে বলে যাব তুই আমার ছেলে। রাফুর শরীরে এতটুকু শক্তি নেই। 1 দিন 2 দিন 7 দিন, পুরো 3 মাস কেটে যায় রাফুর। মিমের চোখ খোলে না, নিশ্চিন্তে ঘুমিয়ে আছে সে। টোল পড়া গালটা শুকিয়ে গেছে তার। রাফুর চোখের জল পড়তে পড়তে কালো আবরণ সৃষ্টি হয়েছে। এর মাঝে গ্যাংয়ের মধ্যে রিফাদের নিখোঁজ সংবাদ ছড়িয়ে গেছে। রাফুর কান পর্যন্ত পৌঁছেছে কথাটি। সে শুধু অপেক্ষা করছে সুস্থ হবার। মিমের কানে কানে রোজ বলতো, রাফু, তোমার চোখ খোলার আগেই সেসব মানুষের এমন নিকৃষ্ট মৃত্যু দিব যেন পৃথিবীর সমস্ত মানুষ তাদের লাশ দেখে আঁতকে ওঠে। প্রার্থনা করবে এমন মৃত্যু যেন তাদের না হয়। যতটা ভয়াবহ মৃত্যু হয় তার চেয়েও বেশি ভয়াবহ মৃত্যু দিব তাদের। নিঃশব্দে শুনে যায় মিম। অচেতন হয়ে পড়ে আছে, চোখ মেলছে না, কানে শুনছে কি না তাও অজানা। মিমের লম্বা চুলগুলো কেটে ফেলেছে। রাফু তার হাত দিয়ে এলোমেলো চুলগুলো আর ঠিক করে দিচ্ছে না, শুধু অপেক্ষা। সুস্থ হতেই রাফুর আত্মগোপনে রিফাতের বাসায় খোঁজ নেয়। রিফাতের খোঁজ মেলেনি তাদের কাছে। শত চেষ্টা করেও বের করতে পারেনি রিফাতের খোঁজ। শুনেছে রিফাতের ছোট ভাই ভার্সিটিতে পড়ে, কিন্তু কে তার ভাই সেটাই অজানা ছিল। রাফুর পরিচয় গোপন করে ভার্সিটির অ্যাডমিশন নিয়ে চলতে থাকে সময়। এক সময় বৃষ্টি থামে। মায়ের কবরের পাশে শুয়ে আছে রাফু। পাশেই আরেকটি নতুন কবর, সাইমার। হতাশ রাফু। কিভাবে তাদের বের করবে সেটাই ভাবনার বিষয়। হঠাৎ রাফুর মোবাইলে একটা ফোন আসে, সিম কোম্পানির অফিসিয়াল নাম্বার থেকে। চমকে উঠে দাঁড়ায় রাফু। বাসায় এসে জামা কাপড় চেঞ্জ করে চলে যায় সিম কোম্পানির অফিসে। রিফাত যে সিম ব্যবহার করত সে অফিসে। একজন কর্মকর্তার কাছে এসে কিছু টাকা রাখে টেবিলের ওপর আর বলে, স্যার, আমার একটা
সিমের মালিকের খোঁজ করতে হবে, যদি সাহায্য করতেন। সে কর্মকর্তা নরম কণ্ঠে জবাব দিল, দুঃখিত স্যার, আমরা গ্রাহকের নিজস্ব তথ্য প্রকাশ করতে পারি না। অনুগ্রহ করে একটু দেখেন, খুব জরুরি ছিল। নরম কণ্ঠে কর্মকর্তা আবারও জবাব দিল। সরি স্যার। বলতেই রাফু সে কর্মকর্তার চেয়ারে লাথি মারে। ছিটকে পড়ে চেয়ার থেকে সে। ঘাড়ে হাত রেখে একটু বাঁকিয়ে বলতে লাগলো, রাফু, শালা তোর কানে কি কথা যায় না? ভদ্রভাবে বলেছি, শুনিস না? দাঁড়া, সোজা হয়ে দাঁড়িয়ে টেবিলে আয়। অফিসের সকলে রাফুর দিকে তাকিয়ে আছে। একজন পুলিশকে ফোন করেছে। রাফুর পেছনে গুজে রাখা পিস্তলটা টেবিলের উপর রাখতেই থরথর করে কাঁপতে শুরু করে সেখানকার কর্মকর্তারা। রাফু আবার বলে, আমার কাজ করে দিবি নাকি জীবন থেকে হাত ধুয়ে ফেলবি? সরি স্যার, আমি দেখছি। কর্মকর্তাটা চেয়ার টেনে রাফুর সামনে এনে বলে, বসেন স্যার, আমি কাজটা করে দিচ্ছি। কম্পিউটারের সামনে দাঁড়িয়ে কিবোর্ডে সার্চ করে রানিং নাম্বারে পেল না রিফাতের নাম্বার। কর্মকর্তা বলল, স্যার, এ নাম্বার এখন আর চলছে না। বন্ধ হয়েছে কতদিন হলো? ওয়েট স্যার, দেখছি। বলে কর্মকর্তা আবারও মনোযোগ দেয় কাজে। কিছুক্ষণ পর সে বলল, স্যার, এটা 2 বছর আগেই বন্ধ হয়েছে। লোকেশন কোথায়? রাফুর কথা শেষ না হতেই পুলিশের দুটো গাড়ি এসে অফিসের চারপাশ ঘেরাও করে রাখে। সাব ইন্সপেক্টর হুমায়ুন কবির অফিসের ভেতরে ঢুকে। সামনেই রাফু, টেবিলের ওপর পিস্তল রাখা, মুখ ঘোরানো অন্যদিকে। রাফুর মাথায় হুমায়ুন কবিরের পিস্তলের নলটা ওর মাথায় ঠেকিয়ে বলল, আমার এলাকায় মাস্তানি চলবে না। মাথা নাড়িয়ে রাফু বলল, আমার সামনে পুলিশের আইন চলবে না। পেছনে ঝুলানো রাফুর বারবে চুল মুট করে ধরে হুমায়ুন কবির জোরে জোরে বলে, দেখি তোর কোন বাপ এসে তোকে ছাড়িয়ে নেয়। হা হা হা। রাফু হাসতে হাসতে হুমায়ুন কবিরের সামনে দাঁড়ায়। চোখ বড় বড় করে তাকিয়ে থাকে রাফুর দিকে। হুমায়ুন কবির ব্ল্যাক ড্রাগনের ক্যাডার, তাকে নিয়ন্ত্রণ করত রাফু। রাফুর মৃত্যু সংবাদ তাদের কাছে পৌঁছেই গেছিল। কেউ বিশ্বাস করছিল, কেউ করেনি। জীবিত রাফুকে সামনাসামনি দেখে আঁতকে ওঠে হুমায়ুন কবির। চুল ছেড়ে দিয়ে বলে উঠল, আপু ভাই। সাথে সাথে দাঁড়িয়ে যায় অফিসের সকল কর্মকর্তা। কেউ রাফুকে নিজের চোখে দেখেনি, ওর তাণ্ডবের কথা শুনেছে। চোখের ইশারায় হুমায়ুন স্যারকে চলে যেতে বলল রাফু। মুহূর্তেই সবকিছু খালি করে চলে গেছে তারা। রাফুর পিস্তলটা এখনো টেবিলের উপর। কর্মকর্তা বলল, স্যার, কক্সবাজারে এই নাম্বারটি শেষবারের মতো বন্ধ হয়েছে। তবে বন্ধ হবার 2 ঘন্টা আগে একটা নাম্বারে ফোন করেছিল সে। কার নাম্বার ছিল সেটা? জি স্যার, আশিক নামে রেজিস্ট্রেশন করা আছে আমাদের ফাইলে। তার ছবি, অ্যাড্রেস? বুঝেছি স্যার। বলেই সে কর্মকর্তা রাফুর হাতে একটি প্রিন্ট কপি বের করে দেয়। আশিকের ছবি আর ন্যাশনাল কার্ডের যে অ্যাড্রেস সেটা। পিস্তলটা নিয়ে রাফু বের হয়ে যায় সেখান থেকে। আশিকের ছবি কাগজ থেকে মোবাইলে তুলে নেয় রাফু। রিয়াজের কাছে সেন্ড করে সেটা। রিয়াজ রিপ্লাই করে, এটা তো আশিক বস। ওকে আমার দরকার। কিন্তু বস, আশিক তো আজ দেশ ছেড়ে যাচ্ছে। কি? কখন, কোন দেশে যাচ্ছে? মালয়েশিয়া যাচ্ছে, আজ সন্ধ্যায় ফ্লাইট। আশিক এখন কোথায়? গুলশানের 13 নম্বর সেক্টরে আছে বস। বলেই ফোন রাখে রাফু। রিয়াজ ব্ল্যাক ড্রাগনের 4র্থ কন্ট্রোলার। 1000 ক্যাডেট ওর আয়তে কাজ করে। আব্দুল্লাহ আর রাফু ব্ল্যাক ড্রাগনের চিফ কন্ট্রোলার। রিয়াজের মতো 7 জন কন্ট্রোলার আছে ব্ল্যাক ড্রাগনের। মোট 7000 ক্যাডেট। যে কোনো দুর্গম মুহূর্তে গুড়িয়ে দিতে পারে ড্রাগন। কিন্তু যখন পেছন থেকে হামলা হয় তখন এই 7000ও অসহায় হয়ে পড়ে 100 জনের কাছে। রাফু একাই 20 জন ক্যাডেটের সমান। তবু 3 জন তাকে ঘায়েল করে পেছন থেকে পিঁপড়া ও ভাগের সমান গর্জন করে আঘাত হানে। আশিক গুলশানের 13 নম্বর সেক্টর থেকে বের হয়। কাঁধে ব্যাগ, হাতে পাসপোর্ট আর ভিসা। সামনেই দাঁড় করানো গাড়ি। দরজা টেনে ভেতরে ঢুকে আশিক বলল, এয়ারপোর্ট চল। ক্লোরোফর্ম চেপে ধরতেই জ্ঞান হারে আশিক। ড্রাইভারের সিটে বসে আছে রাফু। যখন জ্ঞান ফেরে আশিকের তখন নিজেকে একটি কাঠের চেয়ারে বাঁধা পায়। 4 হাত পা বাঁধা। সামনেই বসে আছে রাফু। রিফাত কোথায়? গম্ভীর স্বরে জিজ্ঞেস করলো রাফু। ঠোঁট কেটে রক্ত মুখের ভেতরে প্রবেশ করছে আশিকের। মুখের ময়লা ফেলে আশিক বলল, মেরে দিয়েছি। বলতেই রাফু আশিকের মুখে এক আঘাত করে। আশিক আবারও থুতু ফেলে বলল, আমরা জানতাম রিফাত বেঁচে থাকলে সমস্যা হতে পারে।
তাই রিফাতকে মেরে দিয়েছে। কিন্তু তুই যে বেঁচে যাবি সেটা কল্পনাও করিনি। তোর কলিজা কি দিয়ে তৈরি বে? আশিকের মুখে তুই তুকারি শুনে রাফির মস্তিষ্কে জ্বালাতন শুরু করছে। আশিকের সামনে ছোট একটা টেবিল এনে তার উপর গ্লাস, ছুরি, হাতুড়ি আর পিস্তল রাখে। তারপর রাফু বলল, কিভাবে তোর মৃত্যু চাস বল। আশিক হাসে, অট্ট হাসি হাসে, চিৎকার করে বলে, আমি জানি রাফু, তুই আমাকে এমনি এমনি মৃত্যু দিবি না। তাই তোর কাছে সহজভাবে মরতে চাওয়ার ভিক্ষা করার মতো ছেলে আমি নই। বাহ বাহ বলেই হাতে তালি বাজায় রাফু। ছেলেটা সাহসের প্রশংসা না করে পারছে না রাফু। প্লাসটা হাতে নিয়েই আশিকের আঙ্গুলের নখগুলো টেনে তুলে ফেলে। আশিকের চিৎকারে মাথা ঘুরে যায় রাফুর। বদ্ধ রুমের দেয়ালে ওর চিৎকার ধাক্কা খেয়ে বারবার এসে কানে লাগে। কাঁচা নখগুলো টেবিলের উপর তুলে রাখে। আশিকের চোখে রক্ত জমেছে। রাফু বলল, রিফাত কোথায়? দিয়েছি, পেট কেটে উড়লা সমুদ্রের গভীরে ফেলে দিয়েছে। বলেই থুতু ফেলে আসি। দ্বিতীয় জন তো তুই, বাকি তৃতীয় ব্যক্তি কে? বলল রাফু। আশিক কথা বলে না, অট্ট হাসি হাসে। রাফুর কানে হাসি শব্দ বিষাদের মতো বাজে। হাতুড়ি দিয়ে পিটিয়ে ওর আঙুলগুলো থেতলিয়ে দিচ্ছে। আশিকের চিৎকারের সাথে মুখ থেকে রক্ত ঝরছে, তবুও বলছে না তৃতীয় ব্যক্তির নাম, শুধু বলছে, কাপুরুষের মতো কষ্ট দিচ্ছিস কেন? মারতে হলে একেবারে মেরে ফেল। রাফু শুনছে না ওর কথা। ছুরি দিয়ে আশিকের হাতে চামড়া তুলে ফেলছে। ফিনকি দিয়ে রক্ত ঝরছে সমস্ত শরীর বেয়ে। ব্যথায় আশিক জ্ঞান হারিয়েছে, তবুও তৃতীয় ব্যক্তির নাম বলল না আশিক। জ্ঞান ফিরতেই আশিকের সামনে বসে থাকা রাফুকে দেখে মৃত্যুর ভয় আটকে উঠে ওর। দু হাতে এতটাই যন্ত্রণা করছে যা এখন ওর হাতে আছে কি না সে অনুভূতিও নেই। টেবিলের ওপর বিরিয়ানি রাখা। রাফু বলল, নে এগুলো খেয়ে নে। আশিকের পেটে প্রচন্ড খিদে, দুদিন কিচ্ছু খায়নি। হাত বাঁধা অবস্থায় ঝাঁপিয়ে পড়ে বিরিয়ানির ওপর। নাক মুখ বিরিয়ানির প্লেটের ওপর পিছে দেয়াল বাঁধা। আশিক খাওয়ার জন্য উদ্বিগ্ন হয়নি। এক মুখ বিরিয়ানি মুখে নিয়ে গলায় আটকেছে। মৃত্যুর সহজ উপায়। রাফুর কিছু বুঝে ওঠার আগেই প্রায় মৃত্যুর মুখে আশিক। ও শিট বলেই টেবিলের উপর লাথি মেরে আশিকের মাথায় দাই দাই করে এক রাউন্ড বুলেট চালিয়ে দেয়। থেতলিয়ে যায় ওর সমস্ত মুখ। বুকের ভেতর জ্বালাতন সৃষ্টি হয় রাফুর। এখন এই তৃতীয় ব্যক্তির খোঁজ মিলবে রাফুর? এখন এই তৃতীয় ব্যক্তির খোঁজ কিভাবে মিলবে? আশিকের সাথে মোবাইল নেই, শুধু ব্যাংকের কিছু কাগজ রাখা আর একটি পেন ড্রাইভ। ব্যাংকের কাগজে হাত না দিয়ে পেন ড্রাইভ নিয়ে চলে আসে রাফু। বাসায় ফিরে পেন ড্রাইভ ওপেন করার জন্য ল্যাপটপে লাগাতে পাসওয়ার্ড চাচ্ছে। মহা ঝামেলা। কিন্তু আশিক তার পেন ড্রাইভে পাসওয়ার্ড দিয়ে রাখবে কেন, সেটাই প্রশ্ন জাগে। হঠাৎ রাফুর মনে হয় ব্যাংকের কাগজের সাথে এই পেন ড্রাইভের কিছু কানেকশন নিশ্চয়ই আছে। ফিরে যায় সেখানে। ব্যাংকের কাগজ ঘেঁটে দেখে আশিকের নামে 7 কোটি টাকা ট্রান্সফার হয়েছে অন্য কারো অ্যাকাউন্ট থেকে। শালা এই সেই তৃতীয় ব্যক্তি। মাথায় হাত রাখে রাফু। তৃতীয় ব্যক্তির নিশানা তো পেয়েছে, কিন্তু কে সে? পেন ড্রাইভ ওপেন করতে হবে। পাগল প্রায় রাফু, মাথা ঘুরছে ওর। প্রথমেই ব্যাংকে যায় রাফু। খোঁজ নিয়ে দেখে সেই ব্যাংকের অ্যাকাউন্টের মালিককে আজহারউদ্দিন নামের একজন অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা ছিলেন তিনি। সেখান থেকে তার বাসার ঠিকানা নিয়ে চলে যায় তার বাসায়। নিস্তব্ধ প্রায় তার বাসা। বাসার ভেতরে নিরিবিলি বসে আছে এক বয়স্ক মহিলা। তার কাছে যায় রাফু, জিজ্ঞেস করে, আজহারউদ্দিন কোথায়? মহিলাটি ভারী কণ্ঠে জবাব দেয়, আজহারউদ্দিনের মৃত্যু হয়েছে আজ 4 বছর। আরো কিছু খোঁজ নেয় রাফু। তার কোনো ছেলে মেয়ে নেই। মৃত্যুর পরে আজহারউদ্দিনের ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করে দেয়নি তার পরিবার, সেটার ফায়দা তুলেছে সেই তৃতীয় ব্যক্তি। রাফু ক্লান্তি নিঃশ্বাস ফেলে। শেষ ভরসা এই পেন ড্রাইভ। হাতে নিয়ে চলে যায় ড্রাগনের সাইবারের হ্যাকার গ্রুপের সবচেয়ে দক্ষ হ্যাকার শিমুলের কাছে। রাফুর শরীর থেকে ঘাম ঝরছে টপ টপ করে। এসির ভিতরেও ওর শরীর গরম হয়ে যাচ্ছে। শিমুল বলল, বস, কাজ হয়ে যাবে কিছু সময়ের মধ্যে, কিন্তু সমস্যা হয়েছে বস, এটা যে কোনো সময় ক্রাশ হয়ে যেতে পারে, তাই সময় দিয়ে কাজ করতে হবে। কত সময় লাগবে? এই ধরনের বস মিনিমাম 5 ঘন্টা। এত সময় কেন? এ সময় তো যে কোনো সরকারের ওয়েবসাইট হ্যাক করে ঘুমানো হয়ে যায়। আসলে বস, ওয়েবসাইট হ্যাক করা আর পাসওয়ার্ড হ্যাক করার মধ্যে পার্থক্য আছে বস। সব পাসওয়ার্ড হ্যাক হয় না। এই প্রাইম টাইপে এমনভাবে পাসওয়ার্ড সেট করা হয়েছে কেউ
খুঁজতে চাইলে ক্রাশ হয়ে ভিতরের সব ফাইল মুছে যেতে পারে। তাই সতর্কর সঙ্গে কাজ করতে হবে। আচ্ছা, সময় নাও, হয়ে গেলে আমাকে জানাবে। আর এই ব্যাপারে যেন আমার বাবা আসলে যেন তাকে না জানানো হয়। ওকে বস। রাফু চলে যায় সেখান থেকে। রুমে এসে ফ্রেশ হয়ে নেয়। অনলাইনে অর্ডার করেছিল কিছু খাবার, এসেছে এতক্ষণে। টেবিলের ওপর রেখে পানির গ্লাসটা খালি করতেই রাফুর মোবাইলে ফোন আসে। আব্দুল্লাহ ফোন করেছে। রিসিভ করতে আব্দুল্লাহ বলল, রাফু, নাইট বাজারের গ্যাং আমাদের উপর হামলার পরিকল্পনা বাঁচছে। আমি ভাবছি রাতে ওদের উপর হামলা করে দেব। রাফু কোনো কথা বলল না। হাত ধুয়ে আব্দুল্লাহকে বলল, তুই সব ক্যাটারদের তৈরি কর, আমি আসছি কিছুক্ষণের মধ্যেই। ফোন রাখে রাফু। মুখে কালো কাপড় বেঁধে নেয় রাফু। অস্ত্র ফেলেছে, চালানো ভোলেনি। কালো বাইকের উপরে চড়ে বাতাসের গতিতে ছুটছে রাফু। উদ্দেশ্য ব্ল্যাক ড্রাগনের আস্তানা। প্রায় 5,000 ক্যাডার, 6 জন কন্ট্রোলার আর রাফু আব্দুল্লাহ। দুটো হেলিকপ্টারে রিয়াজ আর তুহিন মেশিন গান নিয়ে তৈরি। হামলা করতে হবে নাইট বাজারের আস্তানায়। ঘন্টা সময় হয়ে গেছে। রাফুর ক্যাডেট টিম নাইট বাজারের আস্তানায় প্রধান গেটের সামনে দাঁড়িয়ে। আব্দুল্লাহ বাকিদের নিয়ে পেছন থেকে হামলা করলে নাইট বাজারের ক্যাডাররা পেছনে মনোযোগী হলে সামনে থেকে ধাই ধাই করে ঢুকে যায় রাফু। চারিদিকে শুধু গোলা বারুদের শব্দ। দূর থেকে স্নাইপার টিম কাভার দিচ্ছে রাফুদের। চারিদিকে নিস্তব্ধ, লাশের বন্যা বয়ে গেছে সেখানে। মৃত্যু হয়েছে রাফুর শতাধিক ক্যাডারের। নিস্তব্ধতা ছেয়ে গেছে। সে সময় রাফুর মোবাইলে একটি SMS এসে হাজির। শিমুর পাঠিয়েছে। ভিডিওটি রাতের। মিম আর রাফসানকে হত্যার চেষ্টার পর যখন ফিরছিল তারা 3 জন সে সময়ের ভিডিও আশিক রেকর্ড করে রেখেছিল তা। আব্দুল্লাহর হাতে পিস্তলটা দিয়ে রিফাতকে শুট করার ভিডিও। অবাক হয়ে তাকিয়ে আছে রাফু মোবাইলের দিকে। বাজ ভেঙে পড়ছে রাফুর জীবনে। আব্দুল্লাহ তাকে কখনো কল্পনাও করেনি রাফু। সামনেই তাকিয়ে আছে আব্দুল্লাহ। কয়েক কদম দূরে হাতে মার্ক 40 নিয়ে আবিরের দিকে এগোচ্ছে। রাফু আব্দুল্লাহর দিকে তাকাতে তাকাতেই আবিরের আস্তানায় ঢুকে যায়। আবির শুধু একাই বেঁচে আছে সেখানে। আব্দুল্লাহ বলতে লাগলো, কিরে আবির, তোর সুসো ক্যাডারগুলো তো মিশে গেছে মাটিতে। এমন শক্তি দিয়ে আমাদের উপর হামলা করবি ভেবেছিস? হেসেই রাফুর কান বরাবর আঘাত করে আব্দুল্লাহ। তব্দা খেয়ে শুয়ে পড়ে রাফু। আবির আর আব্দুল্লাহ রাফুকে একটি চেয়ারে বসিয়ে বেঁধে ফেলে। আব্দুল্লাহ চার ছিল রাফুর মনোযোগ ঘোরানোর, তাই কথাগুলো বলে রাফুকে আঘাত করে। সামনে দাঁড়িয়ে আছে আব্দুল্লাহ। নিজের মাথার চট দিতে দিতে বলতে থাকে, শালা তোর তো কপাল ভালো। কি জিনিস মায়েরই তুই। আমার বাবাকেও মারলি তুই 14 বছর বয়সে। তোর বাবা তো আমার আপন বাবা না রে রাফু। তুই যাদের তোর মায়ের হত্যার জন্য মেরেছিস সেখানে আমার বাবা ছিল একজন। তোর বাবা করুণা হিসাবেই আমার মাকে বিয়ে করেছিল। আমি ভুলিনি রাফু। তোর সেদিন বাসায় এসে সত্যি বলার পরেই তোকে মেরে ফেলার ক্ষোভ জন্মায়। পারিনি তোকে সামনাসামনি মারতে। কক্সবাজারে সেদিন আমি তোর উপর হামলা করি, বেঁচে গেছিস। শালা আশিকও ধোকাবাজি করলো। সিয়ামকে যেদিন মেরেছে সেদিন তোকে মারার জন্য ওকে পাঠিয়েছিলাম, তাতেও কাজ হয়নি। ব্ল্যাকমেইল করা শুরু করে দেয় সেও। এই যে আবিরকে দেখছিস, নাইট বাজার নামক গ্যাং, এটার সৃষ্টিকারীও আমি, শুধু তোকে মারার জন্য। শহীদ তোর বাবা বলেছিল আমি তোকে যদি মেরে ফেলি তাহলে সে আমাকে মেরে ফেলবে আর তার সমস্ত সম্পত্তি দান করে যাবে। তখনই সৃষ্টি করি নাইট বাজারকে। আজ তুই মরবি, নাম হবে আবিরের। খুন হয়েছিস আবিরের হাতে। ভালো থাকিস ভাই। রাফু কথাগুলো শুনছে চেয়ারে বসে। কানের পাশ দিয়ে ফিনকি দিয়ে রক্ত ঝরছে। হাতের ফোনটা মাটিতে পড়ে গেছে রাফু। ডিসকানেক্টেড হয়েছে শহীদ হাসানের ফোন কল। শহীদ হাসান ফোনের ওপাশ থেকে আব্দুল্লাহ সব কথাই শুনেছে। ছুটে আসছে আবিরের আস্তানার দিকে। আবিরের দুপায়ে দুটো বুলেটের আঘাত করে আব্দুল্লাহ। লুটিয়ে পড়ে মাটিতে আবির। আবিরের বুকে টাইম বোম সেট করা। অন করে আব্দুল্লাহ 10 মিনিটেই ফেটে যাবে। বুম, সবকিছু মাটিতে মিশে যাবে। আব্দুল্লাহর ভয়ানক প্ল্যানিং এর কথা মিশে যাবে আবিরের সাথেই। আবির ছাড়া আব্দুল্লাহর কালো কাজের সাক্ষী নেই। ইট পাথরের ঘেরা রুম থেকে বের হয়ে ক্যাডারদের সামনে আসতেই পিছে বিকট এক শব্দ। ধসে পড়ে আবিরের আস্তানা। ঠিক বোমা বিস্ফোরণের আগে আবির রাফুর হাত পায়ের বাঁধন খুলে দেয়। পেছন থেকে সরে যায় রাফু। মৃত্যু হয় শুধু আবিরের। মৃত্যুর আগে জীবনের একজনের উপকারে আসতে পারলেও আবিরের আত্মা শান্তি পাবে তা ভেবেই মুক্ত করে দেয় রাফুকে। হাঁপাতে হাঁপাতে এসে দাঁড়ায় শহীদ।
সামনে আগুন জ্বলছে দাউ দাউ করে। চোখ বেয়ে জল গড়িয়ে পড়ছে শহীদ হাসানের। আব্দুল্লাহ শহীদ হাসানের সামনে এসে দাঁড়িয়ে মিথ্যা চোখের জল ফেলে বলতে লাগলো, বাবা আমি রাফুকে বাঁচাতে। ধাই ধাই করে দুটো শব্দ। বুলেটের আঘাত ছেদ করেছে আব্দুল্লাহর মুখ আর বুকের এপাশ ওপাশ। শহীদ হাসান বলল, নাজায়েজ সন্তানের চরিত্র ঠিক নাজায়েজই হয়। হাসপাতালে মিমের চোখ খুলে, চোখ বেয়ে জল গড়িয়ে পড়ছে অচেনা কারণে। মুখে কথা বলতে পারে না মিম, নত চিৎকার করে বলতো, আমার রাফু আজ ভালো নেই। 7 বছর পরে আরিফা তার কলেজের ট্রিপে কক্সবাজার আসে। সারাদিন ঘুরঘুর সমুদ্রের নোনা জলে গা হেলিয়ে বেসে বেড়ায় অজানা মায়ে। দূর থেকে দাঁড়িয়ে আরিফার দিকে তাকিয়ে আছে আদি, আরিফার বয়ফ্রেন্ড। সন্ধ্যা নামতেই আরিফার কোমরে হাত রেখে হেঁটে চলেছিল সাগর পাড়ে। ধূসর মেঘ আকাশে উড়ে বেড়াচ্ছে, সামনেই দুজন প্রেমিক প্রেমিকা দাঁড়িয়ে। ছোট ছোট আলোয় বেলা সাগরের ঢেউয়ের সাথে ছেড়ে দিচ্ছে। ছোট্ট একটা বাচ্চা তা দেখে হাততালি দিয়ে বলছে, আম্মু আম্মু কি সুন্দর না। হাসছে মেয়েটা, যেন মুক্ত ঝরছে হাসিতে। ছোট ছোট পাডও তো বালুতে বিচ্ছে। ছেলেটার পাশে দাঁড়িয়ে থাকা মেয়েটি বলো, এই মেয়েরা দুষ্টামি করো না। আরিফা একটু ভালো করে তাকায় তাদের দিকে, সামনে আগায়। কাছে আসতেই চমকে ওঠে, রাফসান ভাইয়া, মিম ভাবি, তোমরা।